ওয়েলকাম টু রেলওয়ে ই পাঠশালা। রেলওয়ে ই পাঠশালার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা মেনলি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের আরআরবি এএলপি সিবিটি 2-তে আমাদের যে ফিটার ট্রেডে লাস্ট ইয়ারে যে আমাদের কোশ্চেনগুলো এসছে তার ভিতরে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো খুবই কমনলি রিপিট হয়ে এসছে বিভিন্ন শিফটে বা 2019-এও এসছে। তার ভেতরে কিছু কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং সাথে সাথে সেই টপিকগুলোও আমরা একটু দেখে নেব, যাতে সেটার থেকে যদি আর কোনো অন্য কোশ্চেন আমাদের এবছর আসে বা ফিউচারে আসে সেগুলোকে আমরা ইজিলি ট্যাকেল করতে পারি। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথম কোশ্চেন, এটা এসছিল আরআরবি এএলপি সিবিটি 2 2 মে 2025-এর শিফট 1 এবং এটা অবভিয়াসলি পার্ট বি এর পার্ট বি পার্ট বিতে ছিল এবং ট্রেড ছিল আমাদের ফিটার। কোশ্চেনটা কি ছিল? A or and dash is provided to keep the micrometer fixed so that the reading can be done easily and without any difficulty. মাইক্রোমিটারে কোন পার্টটাকে ফিক্স রাখা হয়, কোন পার্টটা মাইক্রোমিটারে দেওয়া হয় যেটা কিনা মাইক্রোমিটারের যে রিডিংটা আছে সেটাকে সে ফিক্স রাখে। মাইক্রোমিটারে আমরা কি হয়ে থাকে, মাইক্রোমিটার একটা প্রিসিশন ইনস্ট্রুমেন্ট, এটাতে আমরা কি করে থাকি, বিভিন্ন লেন্থ মেজারমেন্ট করি, বিভিন্ন লিনিয়ার বা লেন্থ মেজারমেন্ট। তো সেই যে ডেটাটা সেটা ফিক্স রাখার কাজ কিসের সাহায্যে করে থাকি আমরা, মাইক্রোমিটারে সেটা একটা পার্ট। তো আমরা যেটার সাহায্যে করে থাকি সেটা হচ্ছে লক নাট। আমরা যেটার সাহায্যে কোনো রিডিংকে ফিক্স করে থাকি সেটাকে বলা হয়ে থাকে লক নাট। ঠিক আছে, লক নাট। এবার মাইক্রোমিটার সম্পর্কে বাকি ডিটেলসগুলো আমরা একটু জেনে নিই, যাতে মাইক্রোমিটারের আমাদের একটা ক্লিয়ার আইডিয়া থাকে। নেক্সট, এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা মাইক্রোমিটারের ছবি। মাইক্রোমিটারের সবার প্রথমে আমরা বিভিন্ন পার্টগুলোর সাথে একটু পরিচিত হই। মাইক্রোমিটারের এই যে পোর্শনটা এটাকে বলা হয়ে থাকে অ্যানভিল। এটা কিসের তৈরি হয়ে থাকে? এটা তৈরি হয়ে থাকে হাই কার্বন স্টিলের তৈরি হয়ে থাকে। এবং এর যে সারফেসটা, এটার সারফেস ফিনিশ প্রচন্ড হাই হয়ে থাকে, তো তার জন্য এর সারফেসটা ল্যাপিং করা থাকে। ল্যাপিং একটা সারফেস ফিনিশ অপারেশন, সুপার সারফেস ফিনিশ অপারেশন, সেটার থ্রু দিয়ে এর সারফেসটায় হাই সারফেস ফিনিশ আমরা করে থাকি ল্যাপিং এর থ্রু। আরেকটা পোর্শন হয়ে থাকে হচ্ছে স্পিন্ডেল, যেটা কিনা মুভেবল। এই স্পিন্ডেল রাইট সাইড লেফট সাইড মুভ করতে পারে। আর এই অ্যানভিল আর স্পিন্ডেলের যে বেস সেটা কানেক্টেড থাকে ফ্রেমের সাথে। ফ্রেম তৈরি হয়ে থাকে হচ্ছে হাই অ্যালয় স্টিল। এর উপরে একটা ইনসুলেটেড প্লেট বসানো থাকে। এই পোর্শনটা, দ্যাট ইজ এই যে এমবস যে পোর্শনটা রয়েছে, এখানে আমাদের একটা ইনসুলেটেড প্লেট বসানো থাকে যাতে কোনো রকম লেন্থ এক্সপ্যানশন রিডাকশন না হয়ে থাকে। আর এটাই হচ্ছে আমাদের সেই লক নাট, যেটা আমাদের পরীক্ষা কোশ্চেনে এসেছিল। লক নাট কি করে, এই স্পিন্ডেলটা বাদিক ডান দিকে মুভমেন্টের থ্রু দিয়ে কি হয়ে থাকে, এর মাঝখানে আমরা কোনো অবজেক্টকে প্লেস করতে পারি। এই দুটো সারফেসের মাঝখানে আমরা অবজেক্টকে প্লেস করতে পারি। মেনলি অ্যানভিল আর স্পিন্ডেলের মাঝখানে আমরা অবজেক্টকে প্লেস করে সেটাকে আমরা ফিক্স করি। ঠিক আছে, ফিক্স করার পরে আমরা কি করে দিই, এই লক নাটে এই যে আমার লিভারটা রয়েছে, লক নাটের যে লিভারটা রয়েছে, এটাকে আমরা ডান দিকে রোটেট করে দিই, ঘুরিয়ে দিই। তো কি হয়ে যায়, তারপরে আর স্পিন্ডেলটাকে মুভ করানো যায় না, স্পিন্ডেলটা তার পজিশনে লক হয়ে যায়। এবং তারপরে আমরা এখান থেকে কি করতে পারি না, এর যে মেজারমেন্টটা আছে, দ্যাট ইজ এই যে ডিস্টেন্সটা, এই দুটোর মধ্যে ডিস্টেন্সটা, সেটা আমরা ইজিলি মেজার করতে পারি। যার জন্য লক নাটটা ইউজ করা হয়ে থাকে কিসের জন্য না, আমাদের এই মেজারমেন্ট, আমাদের এই যে রিডিংটা আছে, রিডিং অর মেজারমেন্ট যেটাই বলে থাকো তোমরা, সেটাকে লক করার জন্য, যেটাই বলো না কেন, সেটাকে লক করার জন্য বা সেটাকে ফিক্স করার জন্য আমরা কি ইউজ করে থাকি, আমরা সবসময় লক নাট ইউজ। এবার মেজারমেন্ট আমরা কি করে নেব, এর ভেতরে আছে হচ্ছে আমাদের দুটো স্কেল, একটা হচ্ছে মেন স্কেল আর একটাকে বলা হয়ে থাকে থিম্বল।
এটাকে বলা হয়ে থাকে থিম্বল। আর এই পার্টের মেন স্কেলটা যেটাতে থাকে তার নাম হয় হচ্ছে ব্যারেল অর স্লিভ। এর নাম হচ্ছে ব্যারেল, ব্যারেল অর স্লিভ, এটাকে বলা হয়ে থাকে স্লিভ, ব্যারেল অথবা স্লিভ বলা হয়ে থাকে। এই ব্যারেল অথবা স্লিভের উপরেই আমাদের মেন স্কেলের ডিভিশন থাকে, ঠিক আছে। আর এখানে থাকে হচ্ছে আমাদের থিম্বল স্কেল, এখানে থাকে হচ্ছে থিম্বল স্কেল। এই থিম্বল স্কেলে আমাদের ডিভিশন থাকে 0 থেকে 50 পর্যন্ত এবং সার্কুলার ডিভিশন, ঠিক আছে, দেখেই বুঝতে পারছো। এবং এটাকে আমরা এভাবে ক্লকওয়াইজ কাউন্টার ক্লকওয়াইজ ঘোরাতে পারি, ক্লকওয়াইজ কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করতে পারি। তো ক্লকওয়াইজ কাউন্টার ক্লকওয়াইজ ঘোরানোতে স্লিভের একটা কমপ্লিট রোটেশনে আমরা দেখতে পারি যে এ মেন স্কেলের 0.5 মিলিমিটার পর্যন্ত মুভ করেছে। দ্যাট ইজ স্লিভের কমপ্লিট একটা রোটেশনে এই স্লিভের সাথে সাথে কি হয়, স্পিন্ডেলটাও মুভ করে। স্লিভকে যত আমরা ক্লকওয়াইজ ঘোরাবো তত স্পিন্ডেলটা রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে মুভ করবে। আর একে যত আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো তত এ কি হবে, লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে মুভ করবে, কে না, স্পিন্ডেলটা। তো আমার স্লিভ কমপ্লিট একবার রোটেশনের পরে বা আমার ব্যারেলটা কমপ্লিট একবার রোটেশনের পরে, আমার কমপ্লিট একবার রোটেশনের পরে কি হয়ে থাকে না, এটা এই যে মেন স্কেলের যে গ্র্যাজুয়েশন আছে, মেন স্কেলের গ্র্যাজুয়েশনের এক ঘর এগোয়, কমপ্লিট একটা রোটেশনের পরে এ এক ঘর এগোয়, এর এক ঘরের মাপ হয়ে থাকে 0.5 মিলিমিটার। মেন স্কেলের যে গ্র্যাজুয়েশন হয়ে থাকে সেটা হচ্ছে 0.5 মিলিমিটার হয়ে থাকে, 0.5 মিলিমিটার, ঠিক আছে। আর এই সাইডে আছে হচ্ছে র্যাচেট স্টপ। র্যাচেট স্টপের মূল কাজগুলো হচ্ছে, মূল কাজ হচ্ছে এই যে দুটো অ্যানভিল আর স্পিন্ডেলের মধ্যে আমরা অবজেক্টটা সেট করেছি, তো র্যাচেট কি কাজ করে, এই অবজেক্টটাকে অবভিয়াসলি অ্যানভিল আর স্পিন্ডেলের মধ্যে আমরা থ্রু প্রেসার একে সেট করে রাখি। এবার এই প্রেসারটা একটা ডেফিনিট লেভেল পর্যন্ত যাওয়ার পরে সেই প্রেসারটা আস্তে আস্তে কাট হতে থাকে, সেই প্রেসারটা কাট হতে থাকে। না হলে কি হবে, এই স্পিন্ডেল তো মুভ করতেই থাকবে, যত আমি একে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে থাকবো স্পিন্ডেল মুভ করতে, ক্লকওয়াইজ ঘোরাতে থাকবো স্পিন্ডেল মুভ করতেই থাকবে। এবার ঘুরতে 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 কি হবে, এই অবজেক্টের ভেতরে, অবজেক্টের যে সারফেস আছে সারফেসের মধ্যে ঢুকে যাবে, সারফেসের মধ্যে ঢুকে যাবে, তখন আমার মেজারমেন্টটা নষ্ট হয়ে যাবে, তখন আমার এর যে পারপাস সেটা আর থাকবে না। তো সেটাই যাতে না হয় তার জন্য কি করা হয়, র্যাচেট স্টপ দেওয়া, তার জন্য দেওয়া হয় হচ্ছে র্যাচেট স্টপ, তার জন্য দেওয়া হয় হচ্ছে কি না, আমার র্যাচেট স্টপ প্রোভাইড করে, ঠিক আছে। এখানে যে পার্টগুলো রয়েছে সেগুলোর সম্পর্কে ডিটেলস এবং তাদের বিভিন্ন কাজগুলো সম্পর্কে কমপ্লিট লিখে দেওয়া আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। আরেকটা হচ্ছে মনে রাখবে সবসময় যে কোনো প্রিসাইজ মেজারিং ইনস্ট্রুমেন্টের আমার একটা লিস্ট কাউন্ট থাকে, যে কোনো প্রিসাইজ মেজারিং ইনস্ট্রুমেন্ট, এটা হচ্ছে একটা প্রিসাইজ মেজারিং ইনস্ট্রুমেন্ট, তার একটা লিস্ট কাউন্ট আছে। তো সেম ওয়েতে মাইক্রোমিটারেরও একটা লিস্ট কাউন্ট আছে। লিস্ট কাউন্ট কি জিনিস, লিস্ট কাউন্ট কি জিনিস, লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট কি জিনিস, লিস্ট কাউন্ট হচ্ছে the minimum measurement that can be taken with any instrument। কোনো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে, কোনো একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে, বেটার সেট বলা, কোনো একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট, কোনো একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে মিনিমাম যে মেজারমেন্টটা আমরা নিতে পারি, মিনিমাম যে মেজারমেন্টটা আমরা নিতে পারি সেটাকেই বলা হয়ে থাকে তার লিস্ট কাউন্ট। দ্যাট ইজ ফর এক্সাম্পল আমাদের যে ইঞ্জিনিয়ারিং স্কেল আছে, আমাদের যে ইঞ্জিনিয়ারিং স্কেল, ইঞ্জিনিয়ারিং স্কেল আছে, ইঞ্জিনিয়ারিং স্কেল দিয়ে আমরা খালি চোখে মিনিমাম মেজারমেন্ট নিতে পারি 0.5 মিলিমিটার। ইঞ্জিনিয়ারিং স্কেলের গায়ে মিনিমাম যে মেজারমেন্ট নেওয়ার জন্য যে দাগগুলো কাটা থাকে তার ভেতরে তার দুটো দাগের মধ্যে মিনিমাম গ্যাপ হয়ে থাকে 0.5 মিলিমিটার। তো ইঞ্জিনিয়ারিং স্কেলের লিস্ট কাউন্ট হয়ে থাকে হচ্ছে 0.5। এরকম সমস্ত প্রিসাইজ ইনস্ট্রুমেন্টের আমাদের লিস্ট কাউন্ট জানা থাকতে লাগে, এগুলো আমাদের পরীক্ষায় খুব কমনলি আসে। তো ইঞ্জিনিয়ারিং স্কেলের ক্ষেত্রে লিস্ট কাউন্ট হয়ে থাকে 0.5 মিলিমিটার। আমাদের মাইক্রোমিটারের ক্ষেত্রে, মাইক্রোমিটারের ক্ষেত্রে লিস্ট কাউন্ট হয়ে থাকে 0.01 মিলিমিটার। দ্যাট ইজ এটা দিয়ে আমি 0.01 মিলিমিটার পর্যন্ত মেজার করতে পারবো, তার জন্য মাইক্রোমিটার কি হয়ে থাকে ইঞ্জিনিয়ারিং স্কেলের তুলনায় আরো বেশি প্রিসাইজ মেজারমেন্ট আমাকে প্রোভাইড করে। নেক্সট হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার। ভার্নিয়ার ক্যালিপার, ভার্নিয়ার ক্যালিপার, এটার লিস্ট কাউন্ট কত হয়ে থাকে, এর লিস্ট কাউন্ট হয়ে থাকে 0.02 মিলিমিটার, এর লিস্ট কাউন্ট হয়ে থাকে 0.02 মিলিমিটার।
এবার এই মাইক্রোমিটারের মধ্যে কি কি আছে? এই মাইক্রোমিটারের মধ্যে আছে হচ্ছে আমার আউটসাইড মাইক্রোমিটার, আমার ইনসাইড মাইক্রোমিটার, আমার ডেপথ মাইক্রোমিটার। এদের সবারই লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 মিলিমিটার। এদের সবারই লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 মিলিমিটার। কিন্তু আমি যদি বলি আমার ডিজিটাল মাইক্রোমিটার, আমার ডিজিটাল মাইক্রোমিটারের ক্ষেত্রে লিস্ট কাউন্ট হয়ে থাকে 0.001 মিলিমিটার। দ্যাটস আ ভেরি প্রিসাইজ ইনস্ট্রুমেন্ট। সেটা হচ্ছে আমাদের ডিজিটাল মাইক্রোমিটার। ঠিক আছে, ডিজিটাল মাইক্রোমিটারের ক্ষেত্রে আমরা এই যে রিডিংটা নিচ্ছি এখান থেকে, এখানে আমাদের একটা এলসিডি ডিসপ্লে বসানো থাকে। এখানে কি থাকে না, আমাদের একটা এলসিডি ডিসপ্লে বসানো থাকে। সেই এলসিডি ডিসপ্লের উপরে আমাদের কি হচ্ছে, মেজারমেন্টগুলো অটোমেটিক আসে। তো এক্ষেত্রে কি করে মেজারমেন্ট লিস্ট কাউন্টটা কি করে ক্যালকুলেট করতে হয় সেটাও আমি এখানে দেখিয়ে দিয়েছি। সেটা হচ্ছে স্পিন্ডেলের পিচ, মানে স্পিন্ডেল বা স্লিভ একবার রোটেট করলে স্পিন্ডেলটা মুভ করে 0.5 মিলিমিটার। আর এই থিম্বলের ওপরে ভাগ আছে হচ্ছে 50 ভাগ। তো এর লিস্ট কাউন্ট হয়ে থাকে মানে 0.5 মিলিমিটারকেও আমরা আরো 50 ভাগে ভাগ করতে পারি। তো এটা হয় হচ্ছে 0.01 মিলিমিটার বা 10 মাইক্রন। 0.01 মিলিমিটার মানে 10 মাইক্রন। আমরা জানি যে 1 মিলিমিটার সমান সমান 10⁴ মাইক্রন, 10⁴ মাইক্রন। তো 0.01 মিলিমিটার হচ্ছে এর লিস্ট কাউন্ট হয়ে থাকে। তো এটা হয়ে থাকে হচ্ছে 10 মাইক্রন। এটা হয়ে থাকে হচ্ছে আমার 10 মাইক্রন। ক্লিয়ার? নেক্সট হচ্ছে এখানে কিভাবে মাপ নিতে হয়। লকনাট খুলে থিম্বল ঘুরিয়ে স্পিন্ডেলকে পেছনের দিকে আমরা নিই। ঠিক আছে, এই থিম্বলকে ঘোরানোর ফলে এটা আস্তে আস্তে পেছনের দিকে যেতে থাকে। যত পেছনের দিকে যেতে থাকে তত আমার স্পিন্ডেলটাও পেছনের দিকে যেতে থাকে। তারপরে এর মাঝখানে আমরা অবজেক্টটাকে বসাই, দিয়ে তারপরে আবার একে আমরা কি করি, ক্লকওয়াইজ ঘোরাতে থাকলে এর তত আরো আমার কি হয়ে থাকে, লেফট সাইডের দিকে মুভ করতে থাকে। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে পরে লেফট সাইডের দিকে মুভ করলে আস্তে আস্তে সেখানে অবজেক্টটা সেট হয়। তারপরে আমরা লক নাট ঘুরিয়ে লকনাটটাকে লক করে দিই, এই যে মেজারমেন্ট আছে সেটাকে লক করে দিই। তারপরে আমরা এখান থেকে মেজারমেন্ট নিয়ে থাকি। এই যে পর্যন্ত আমার মেন স্কেলের ডিভিশন গেছে সেটা হচ্ছে মেন স্কেলের রিডিং হয়ে থাকে। আর এখান থেকে আমরা থিম্বলের রিডিং নিয়ে থাকি। এখান থেকে আমরা থিম্বলের যে স্কেল আছে, থিম্বলের স্কেল 0 থেকে 50 ভাগ পর্যন্ত থাকে। ঠিক আছে, যেটা যেটা এই মেন স্কেলের সাথে মিলবে সেটার বেসিসে আমরা রিডিংটা নিয়ে থাকি। ধরো এক্ষেত্রে 45 আছে, 45 এর সাথে মিলেছে, তো আমরা 45 রিডিং নেবো। তো 45 হবে হচ্ছে আমাদের থিম্বল স্কেলের রিডিং হবে হচ্ছে আমাদের 45। এই 45 এর সাথে আমরা কাকে গুণ করব, লিস্ট কাউন্টকে গুণ। এই 45 এর সাথে আমরা কাকে গুণ করব, লিস্ট কাউন্টকে গুণ। তো মোট যে মাপটা আমরা পাবো সেটা হচ্ছে মেন স্কেলের রিডিং। আমরা মোট যে মাপটা পাবো, আমাদের অ্যাকচুয়াল রিডিং যেটা দাঁড়াবে সেটা হবে হচ্ছে মেন স্কেল রিডিং প্লাস থিম্বল রিডিং ইন্টু লিস্ট কাউন্ট, দ্যাট ইজ 0.0 আমার লিস্ট কাউন্ট। ঠিক আছে, তো এটার বেসিসে আমরা আমাদের যে অ্যাকচুয়াল মেজারমেন্ট আছে অবজেক্টের, সেটা আমরা নিতে পারি। আর এখানে আরেকটা জিনিস মনে রাখবে যে এটা কোন পদ্ধতিতে কাজ করে থাকে, এটা স্ক্রু অ্যান্ড নাট প্রিন্সিপালের উপর কাজ করে থাকে। এটা অনেকবার পরীক্ষায় এসছে যে এটা কোন প্রিন্সিপালের উপর কাজ করে থাকে, দ্যাট ইজ মাইক্রোমিটারটা কোন প্রিন্সিপালের উপর কাজ করে থাকে, এটা স্ক্রু অ্যান্ড নাট প্রিন্সিপালের উপর কাজ করে থাকে। ঠিক আছে, প্লাস হচ্ছে এখানে এর যে পার্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও ডিটেলসে দেওয়া রয়েছে, দ্যাট ইজ এটা ফ্রেম। ঠিক আছে, এটাকে বলা হয়ে থাকে অ্যানভিল, এটা স্পিন্ডেল, এটা ব্যারেল অর স্লিভ, এটা হচ্ছে আমাদের থিম্বল, আর এটা হচ্ছে আমাদের র্যাচেট। এগুলো সম্পর্কে এখানে ডিটেলসে দেওয়া রয়েছে, এগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, এটা গেল আমাদের মাইক্রোমিটার সম্পর্কে আলোচনা। ঠিক আছে, এখানে মাইক্রোমিটার থেকে আমাদের পার্ট বিতে 2025-এর 2রা মে শিফট 1-এ যে কোশ্চেনটা এসেছিল সেটা হচ্ছে মাইক্রোমিটারের এই রিডিংকে ফিক্স করে থাকি আমরা কিসের সাহায্যে। তো সম্পূর্ণ উত্তরটা হবে হচ্ছে লক নাটের সাহায্যে আমরা তাকে ফিক্স করে থাকি। ক্লিয়ার? চলো এবার নেক্সট কোশ্চেন কি বলেছে। এটাও আমাদের ওই 2রা মে। আজকে আমরা সেটে যে কটা কোশ্চেন নিয়েছি সবকটাই 2রা মে 2025 শিফট 1, এবং সবকটাই হচ্ছে আমাদের পার্ট বি। সবকটাই আছে হচ্ছে পার্ট বি, আমাদের ফিটারের কোশ্চেন। সবকটাই আমাদের ফিটারের কোশ্চেন আছে। আজকে সবগুলোই আমরা ফিটারের কোশ্চেন করব।
তো এটাতে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ভাইসেস, ঠিক আছে, বিভিন্ন রকম ভাইস হয়ে থাকে। ভাইস হচ্ছে আমাদের কি না একটা হোল্ডিং ডিভাইস, হোল্ডিং ডিভাইস, ভাইস হচ্ছে একটা আমাদের হোল্ডিং ডিভাইস। আচ্ছা, আগের কোশ্চেনটা আমাদের ছিল হচ্ছে এই কোশ্চেনটা, আমি যদি চ্যাপ্টারের নাম উল্লেখ করে দিই, এই কোশ্চেনটা আমাদের ছিল হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট। আমি বলেছিলাম মেজারিং ইনস্ট্রুমেন্ট খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। মেজারিং ইনস্ট্রুমেন্ট, মেজারিং মেজারিং ইনস্ট্রুমেন্ট বেশ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো এই কোশ্চেনটা ছিল হচ্ছে আমাদের মেজারিং ইনস্ট্রুমেন্ট। আমি এরকম প্রত্যেক কোশ্চেনের পাশাপাশি তার চ্যাপ্টার নামটা লিখে দেবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, পড়তে সুবিধা হবে। চলো নেক্সট, এটা হলো মেজারিং ইনস্ট্রুমেন্ট থেকে। এই যে কোশ্চেনটা, ভাইস হচ্ছে আমাদের একটা হোল্ডিং ডিভাইস, ঠিক আছে। ভাইসকে আমরা জেনারেলি আমাদের বইয়ে যেখানে আছে সেটা আছে হচ্ছে আমার হ্যান্ড টুল অ্যান্ড মার্কিং টুল যে চ্যাপ্টারটা রয়েছে তার মধ্যে, ঠিক আছে, হ্যান্ড টুলের চ্যাপ্টারের মধ্যে রয়েছে, ঠিক আছে। তো ভাইস হচ্ছে আমাদের একটা হোল্ডিং ডিভাইস। হোল্ডিং মানে হচ্ছে কোনো একটা অবজেক্টের উপরে আমাকে যদি কোনো কাজ করতে হয়, তো অবজেক্টটাকে আমাকে কোথাও না কোথাও হোল্ড করতে হবে। বেশ আমি হাতে ধরেই সবসময় সেই অবজেক্টের উপর কাজ করতে পারবো এমন নয়। ধরো আমি কোনো অবজেক্টের উপরে ফাইলিং করছি, ঠিক আছে, ফাইলিং অপারেশন করছি, দ্যাট ইজ মেটেরিয়াল রিমুভ করছি। তো অবভিয়াসলি সেটা করার জন্য সেই অবজেক্টটাকে আমাকে কোথাও না কোথাও একটা হোল্ড করে রাখতে হবে। জেনারেলি ফাইলিং করার সময় আমরা কি করি, ধরো আমাকে কোনো প্লেটকে ফাইলিং করতে দিই, আমরা সেই অবজেক্টটাকে কোথায় রাখি না বেঞ্চ ভাইসের, আমরা বেঞ্চ ভাইসের আমরা সেই অবজেক্টটাকে বেঞ্চ ভাইসের মধ্যে সেট করে রাখি। তো সেরকমই বিভিন্ন টাইপের ভাইস হয়ে থাকে, একটা বেঞ্চ ভাইস হয়ে থাকে, হ্যান্ড ভাইস হয়, পিন ভাইস হয়, ঠিক আছে, পাইপ ভাইস হয়, আরো বিভিন্ন রকম ভাইস হয়ে থাকে, ঠিক আছে। তো এখানে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ভাইস কনসিস্ট অফ আ হ্যান্ডেল, সেই ভাইস যাতে একটা হ্যান্ডেল আছে আর স্মল কলেট চাক আছে অ্যাট ওয়ান এন্ড, ঠিক আছে, যাতে একটা হ্যান্ডেল আছে, ঠিক আছে, এবং একটা কলেট চাক আছে, ঠিক আছে। চাক মানে হচ্ছে যেটা দিয়ে আমরা কোনো ডিভাইসকে ধরে থাকি, যেমন আমাদের লেদের ক্ষেত্রে আমরা জানি, আমরা চাক ইউজ করি, সেটা 3 জ চাক হতে পারে, 4 জ চাক হতে পারে, ঠিক আছে। তো এই যে চাক, এটাকে বলা হয়ে থাকে কলেট চাক, ঠিক আছে। এটা দিয়ে মেইনলি আমরা ড্রিল বিট বা ছোট এরকম কোনো জিনিস ধরতে পারি, ঠিক আছে। এটা দিয়ে খুব ছোট সরু জিনিস আমরা ধরতে পারি, সেটাকে বলা হয়ে থাকে কলেট চাক, ঠিক আছে। তো এটা থাকে হচ্ছে আমাদের পিন ভাইস, তো এটার সঠিক উত্তর হচ্ছে পিন ভাইস, ঠিক আছে। তো আমরা একটু ডিটেলসে দেখে নিই পিন ভাইসটা সম্পর্কে বা বাকি অন্য ভাইসগুলো সম্পর্কে। আমরা যখন পড়বো তখন পুরো জিনিসটা সম্পর্কেই একবারে দেখে নেবো, যেমন আগে আমরা মাইক্রোমিটারের ক্ষেত্রে দেখলাম, এবারও এক্ষেত্রে আমরা ভাইসটা সম্পর্কে পুরো ডিটেলসে দেখে নেবো। তো আমাদের যে ভাইসগুলো আমাদের মোটামুটি সিলেবাসে আছে, ঠিক আছে, তার ভেতরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বেঞ্চ ভাইস, এটা হচ্ছে আমাদের পিন ভাইসটা এরকম দেখতে হয়। এর মাথার এই যে পোর্শন, এটাকেই বলা হয়ে থাকে কলেট চাক, ঠিক আছে। দেখো এখানে এর ভেতরে নামগুলো দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। এই যে এইটাকেই বলা হয়ে থাকে কলেট চাক, ঠিক আছে। এই পুরো পোর্শনটাকে বলা হয়ে থাকে কলেট চাক, কিনা কলেট চাক, ঠিক আছে। এর মাথায় আমরা কি করতে পারি, কোনো ড্রিল বিট, সরু ড্রিল বিট বা পিন বা নিডলের মতো জিনিসপত্র লাগাতে পারি, ঠিক আছে। এর এই যে পোর্শনটা আছে সেটাকে বলা হয়ে থাকে হ্যান্ডেল, এই যে পেছনের পোর্শনটা আছে এটাকে বলা হয়ে থাকে হ্যান্ডেল। দেখো এখানে সব নাম্বারিং করে দেওয়া আছে এবং এখানে তার যে পার্ট গুলো সেগুলোর নাম দিয়ে দেওয়া আছে। এই পোর্শনটাকে বলা হয়ে থাকে বডি, এটাকে বলা হয়ে থাকে নাট এবং এটাকে বলা হয়ে থাকে হ্যান্ডেল, ঠিক আছে। এই হ্যান্ডেল দিয়ে আমরা ধরি, এই নাট ঘুরিয়ে এই চাকের আমরা কি করতে পারি, চাকের যে ওপেনিংটা আছে সেটাকে বড় ছোট করতে পারি, ঠিক আছে। এর ভেতরে কি ধরা হয়ে থাকে, ছোট ড্রিল অথবা রিমার, ঠিক আছে, এর ভেতরে ধরে রাখা হয়, ঠিক আছে। হাতের তালুর মধ্যে ধরে একে ঘোরানো হয়, সূক্ষ্ম এবং ছোট কাজের জন্য ব্যবহার হয়ে থাকে। এই পিন ভাইস আমরা মেনলি ব্যবহার করে থাকি, দেখবে আমাদের যে সমস্ত ছোট ছোট কোনো ডিভাইস হোল্ড করার জন্য এটা ব্যবহার হয়ে থাকে, মেনলি কোনো ছোট অবজেক্টের উপর কাজ করার জন্য, বা বলতে গেলে ঘড়ির ক্ষেত্রে যে সমস্ত ঘড়ির মেকানিক আছে, ঠিক আছে, যারা তারা দেখবে এরকম পিন ভাইস ব্যবহার করে। পিন ভাইসের ওপরে তারা ওই নিডল লাগায় বা বিভিন্ন রকম স্ক্রু ড্রাইভার, ছোট ছোট যে স্ক্রু ড্রাইভার গুলো হয়ে থাকে সেগুলো এর মাথায় লাগায়, ঠিক আছে। বিভিন্ন সাইজের বিভিন্ন হেডের স্ক্রু হেড গুলো লাগিয়ে থাকে, ঠিক আছে, সেটা দিয়ে তারা কাজ করে, ঠিক আছে। এটা হয়ে থাকে হচ্ছে আমাদের পিন ভাইস সম্পর্কে এইটুকু ইনফরমেশনই যথেষ্ট। পরীক্ষায় জেনারেলি এরকমই কোশ্চেন আসে যে এই বিভিন্ন পার্ট গুলো সম্পর্কে পরীক্ষায় কোশ্চেন আসে যে কোনটাকে কি বলে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বেঞ্চ ভাইস সম্পর্কে আমরা সবাই পরিচিত, আমরা যারা আইটিআই করে এসেছি বেঞ্চ ভাইস সম্পর্কে সবাই পরিচিত ফিটারে, ঠিক আছে। তো আমরা বেঞ্চ ভাইস সবাই দেখেছি। বেঞ্চ ভাইসের এই যে পোর্শন গুলো আছে এগুলো একটু দেখে নেবে। 1 নম্বর হচ্ছে বডি, ঠিক আছে, আমাদের বডি আছে, মেন বডি, এটাকে বলা হয়ে থাকে আমাদের বডি,
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেন বডি। নেক্সট হচ্ছে ফিক্সড জ, এটাকে বলা হয়ে থাকে আমাদের ফিক্সড জ, বলা হয়ে থাকে আমাদের ফিক্সড জ, যেটা কিনা ফিক্স থাকে। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের মুভেবল জ, এটা হচ্ছে আমাদের মুভেবল জ, মুভেবল, এটা হচ্ছে আমাদের মুভেবল জ। ঠিক আছে, যেটা হচ্ছে চলমান, মানে এই যে হ্যান্ডেলটা আছে, এই যে হ্যান্ডেলটা আছে, এই হ্যান্ডেলটাকে ঘুরিয়ে আমি একে মুভ করতে পারি, এটাকে বলা হয়ে থাকে হ্যান্ডেল, এটাকে বলা হয়ে থাকে হ্যান্ডেল। এই হ্যান্ডেলটাকে ঘোরালে, এই হ্যান্ডেলটাকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের জন্য আমার এই মুভেবল জটা রাইট সাইড লেফট সাইডে মুভ করতে হবে, রাইট সাইড লেফট সাইডে মুভ করতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে জ প্লেট, এটাকে বলা হয়ে থাকে জ প্লেট, এটাকে বলা হয়ে থাকে জ প্লেট। এই যে এখানে যে মাথায় যে প্লেট গুলো লাগানো আছে, এই দুটোরই মাথায় যে প্লেট লাগানো আছে, এদের বলা হয়ে থাকে জ প্লেট, এদের বলা হয়ে থাকে জ প্লেট, এর বলা হয়ে থাকে না কিনা জ প্লেট। ঠিক আছে, তো এগুলো বিভিন্ন পার্টস, এগুলো একটু দেখে রাখবে। এটাকে বলা হয়ে থাকে গাইড, এই যে পোর্শন এটাকে বলা হয়ে থাকে গাইড। ঠিক আছে, এটাকে বলা হয়ে থাকে গাইড, এই যে পোর্শন এটাকে গাইড বলা, গাইড বলা। ঠিক আছে, তো এগুলো হচ্ছে বিভিন্ন পার্ট বেঞ্চ ভাইসের ক্ষেত্রে, এগুলো একটু দেখে রাখবে, সোজা, খুব একটা কঠিন জিনিস না। নেক্সট হচ্ছে হ্যান্ড ভাইস, হ্যান্ড ভাইসও আমরা দেখেছি। হ্যান্ড ভাইস এই পোর্শনে এটা হচ্ছে আমাদের হ্যান্ডেল হয়ে থাকে, হ্যান্ড অপারেটেড হয়ে থাকে, হ্যান্ড অপারেটেড হয়ে থাকে। এটার মুভমেন্টটা উপর থেকে নিচের দিকে হয়, এখানে এক্ষেত্রে জয়ের মুভমেন্টটা উপর থেকে নিচের দিকে হয়ে থাকে। এর ভেতরে স্ক্রু থাকে, এই যে এটা হচ্ছে স্ক্রু আমার, এটা হচ্ছে আমার স্ক্রু, এটা হচ্ছে আমার স্ক্রু, এটা হচ্ছে আমার ফিক্সড জ, এইটা হচ্ছে আমার মুভেবল জ, এটা হচ্ছে আমার মুভেবল জ বা যেটাকে জ বলা হয়ে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমার হ্যান্ডেল। ঠিক আছে, এর ভেতর দিক দিয়ে এটা এটা নিচে হচ্ছে ফিক্সড পোর্শন থাকে, এর ভেতরে কোনো অবজেক্টকে ধরে রাখার জন্য আমরা এটাকে ব্যবহার করি, এই পোর্শনে কোনো অবজেক্টকে হোল্ড করার জন্য আমরা সেটাকে ব্যবহার করি, এটাকে ব্যবহার করি। ঠিক আছে, নেক্সট হচ্ছে পাইপ ভাইস, অবভিয়াসলি পাইপ ওয়ার্কের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে, পাইপ ওয়ার্কের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এর মাঝখানে আমরা পাইপ সেট করে থাকি, এর মাঝখানে মেইনলি আমরা পাইপটা সেট করি, এর মাঝখানে আমরা পাইপটাকে সেট করি। ঠিক আছে, এখানে পাইপটা সেট হয়। মনে রাখবে পাইপ ভাইসের ক্ষেত্রে একটা কোশ্চেন খুব কমনলি আমাদের আসে, সেটা হচ্ছে পাইপ ভাইসে পাইপটা সেট হয় 4 পয়েন্টে, 4টে পয়েন্টে। ঠিক আছে, পাইপ গোল হয়ে থাকে, পাইপ গোল হয়ে থাকে, অ্যাকচুয়ালি পাইপ এরকম গোল হয়। ঠিক আছে, আর এর জটা ঠিক এরকম ভাবে থাকে, এর জ, আপার জ আর লোয়ার জ এই দুটো এইভাবে সেট হয়। তো এই 4টে পয়েন্টে এরা টাচ থাকে, দিয়ে একে হোল্ড করে রাখে, 4টে পয়েন্টে টাচ থেকে এরা হোল্ড করে থাকে। ঠিক আছে, এদের এই জ গুলো। ঠিক আছে, নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে টুল মেকারস ভাইস, টুল মেকারস ভাইস এটা হচ্ছে একটা প্রিসিশন ভাইস, এটা হচ্ছে একটা প্রিসিশন ভাইস, প্রিসিশন ভাইস। ঠিক আছে, কোনো অবজেক্টকে খুব একদম প্রিসাইজ ওয়েতে ফিক্স করার জন্য এটা আমরা ব্যবহার করে থাকি। এর ভেতরে আমরা মেনলি কোনো রকম টুলগুলোকে সেট করি, কোনো টুলের ওপরে আমাকে যদি কোনো অপারেট করতে হয়, ধরো কোনো ড্রিল টুল হয়ে থাকুক বা আমার কোনো রকম কাটিং টুল হয়ে থাকুক, সেগুলোর ওপরে আমাকে যদি কোনো অপারেট করতে হয় যেগুলো অনেক হাই প্রিসিশন ওয়ার্ক হয়ে থাকে, তার জন্য সেগুলোকে আমরা সেট করি কোথায় না এই টুল মেকার ভাইস, সেগুলোকে আমরা সেট করে থাকি এই টুল মেকার ভাইসে। ঠিক আছে, এগুলোকে এই যে দেখো নিচে দিয়ে দেওয়া আছে টুল মেকার ভাইস, এগুলো নির্ভুল মেশিন কাজ, মিলিং গ্রাইন্ডিং এই সমস্ত কিছু করার জন্য এগুলোকে ব্যবহার করে। পাইপ ভাইস কোথায় ব্যবহার করা হয়, পাইপ রড গোলাকার বস্তু ধরে রাখার জন্য, গোলাকার বস্তুকে কোথায় কোথায় ধরে রাখে, 4টে পয়েন্টে ধরে, মনে রাখবে। ঠিক আছে, গোলাকার বস্তুকে 4টে পয়েন্টে ধরে রাখে। নেক্সট হচ্ছে হ্যান্ড ভাইস, হ্যান্ড ভাইসে হালকা কাজ, ছোট টুকরো ধরে রাখার জন্য ব্যবহার হয়। পিন ভাইসে ছোট ড্রিল রিমার এগুলোকে ধরে রাখার জন্য ব্যবহার হয়ে থাকে। বেঞ্চ ভাইসে আমরা কোনো ভারী কাজ, কোনো কিছুর ফাইলিং করছি, কাটিং করছি, ড্রিলিং করছি, সেগুলোর জন্য এটাকে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, এইগুলো এই জিনিসগুলো একটু মনে রাখবে, এই জিনিসগুলো একটু জরুরি। তো এই 5 রকম ভাইসই আমাদের মোটামুটি সিলেবাসে আছে। আর একটা আছে এমনি জাস্ট উল্লেখ আছে, সেটা হচ্ছে আমাদের লেগ ভাইস, এটা হচ্ছে আমাদের লেগ ভাইস। লেগ ভাইসের ক্ষেত্রে সেরকম কিছুই নেই, লেগ ভাইসটা অলমোস্ট আমাদের এই বেঞ্চ ভাইসের মতোই হয়ে থাকে। ঠিক আছে, বেঞ্চ ভাইসে এর কি হয়ে থাকে, এর যে জটা থাকে এই জটা আরো নিচের দিক পর্যন্ত, লেগ ভাইসের ক্ষেত্রে এর জয়ের যে পোর্শনটা আছে, ঠিক আছে, এটা আরো নিচের দিকে থাকে এবং এটা রেডিয়ালি মুভ হয়, এটা রেডিয়ালি মুভ হয়। ঠিক আছে, এটা রেডিয়ালি মুভ হয়, এটাই হচ্ছে পার্থক্য। লেগ ভাইস এমনি লেগ ভাইস থেকে খুব একটা কোশ্চেন আসে না, এই 5টার থেকে বেশ কোশ্চেন আসে এবং এগুলো বেশ ইম্পর্টেন্ট, এটাকে একটু দেখে নেবে, ভাইসের থেকে বেশ কোশ্চেন আসে। ঠিক আছে, মোটামুটি প্রত্যেকটা শিফটে একটা করে কোশ্চেন ভাইস থেকে আমরা দেখতে পাই। ঠিক আছে, তো এখানে আমাদের যে ভাইসটা সম্পর্কে দিয়েছে, যেটাতে হ্যান্ডেল আছে আর স্মল কলেট চাক আছে, অবভিয়াসলি কলেট চাক দেখেই আমরা বুঝতে পারছি সেটা কি হবে, সেটা হচ্ছে পিন ভাইস। হ্যান্ড ভাইস সম্পর্কেও আমরা পড়েছি, যেটা হচ্ছে ছোট হালকা কাজের জন্য ব্যবহার হয়। পাইপ ভাইস, যেটা দিয়ে আমরা পাইপ বা কোনো গোলাকার কোনো রাউন্ড অবজেক্ট ধরার জন্য ব্যবহার করে থাকি, কোনো রাউন্ড অবজেক্ট ধরার জন্য। টুল মেকার ভাইস দিয়ে আমরা কোনো প্রিসাইজ কাজ করে থাকি, প্রিসাইজ ওয়ার্কের জন্য ব্যবহার করি, কোনো প্রিসাইজ ওয়ার্কের জন্য ব্যবহার করি।
ঠিক আছে। তো এর ইউজগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর এই ছবিটা একটু মাথায় রেখে দেবে, এর পার্টসগুলো একটু মাথায় রেখে দেবে, তাহলেই যথেষ্ট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে আমরা যদি যাই, হোয়াট ইজ দ্য ইউনিট অফ স্পেসিফাইং স্লিপ গেজ? হোয়াট ইজ দ্য ইউনিট অফ স্পেসিফাইং স্লিপ গেজ? ইউনিট অফ স্পেসিফাইং স্লিপ গেজ বলতে স্লিপ গেজ হচ্ছে আমাদের একটা প্রিসাইজ মেজারিং ইনস্ট্রুমেন্ট। এটাও আছে হচ্ছে আমাদের কোথা থেকে, এটা কোন চ্যাপ্টার মধ্যে, এটাও আছে হচ্ছে আমাদের মেজারিং ইনস্ট্রুমেন্ট। আমাদের কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে সেখানে যখন আমি বলেছিলাম মেজারিং ইনস্ট্রুমেন্ট, তার ভেতরে দেখবে অলরেডি আমি গেজেসের মধ্যে বলে দিয়েছি যে স্লিপ গেজও ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো স্লিপ গেজের যে হাইট আমরা মেজার করে থাকি, যে হাইট আমরা স্পেসিফাইড থাকে, ঠিক আছে, ওর বডিতে যেটা স্পেসিফাইড থাকে ওটা কোন ইউনিটে থাকে, মনে রাখবে সমস্ত স্লিপ গেজই আমরা, যে সমস্ত স্লিপ গেজ আসে, স্লিপ গেজগুলো মার্কেটে যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো সবকটাই হয়ে থাকে মিলিমিটার। আর যত ডাইমেনশনই থাকুক সেগুলো সব মিলিমিটারে, তার যত ডাইমেনশন থাকুক সেগুলো সব মিলিমিটারে অ্যাভেলেবেল থাকে, সমস্ত ডাইমেনশনই মিলিমিটারে অ্যাভেলেবেল থাকে। স্লিপ গেজ হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট, এবং এটা একটা এন্ড মেজারিং এন্ড মেজারিং এন্ড মেজার এন্ড মেজারিং ঠিক আছে। কি হয়ে থাকে স্লিপ গেজের ক্ষেত্রে সেটা আমরা একটু দেখে নিই। স্লিপ গেজ, এটা হচ্ছে স্লিপ গেজের এরকম বিভিন্ন রকম, এগুলোকে বলা হয়ে থাকে, এক একটাকে বলা হয়ে থাকে গেজ ব্লক, এরকম গেজ ব্লক বলা হয় এগুলোকে, এক একটাকে বলা হয়ে থাকে গেজ ব্লক। এগুলোর প্রত্যেকটারই একটা ডেফিনিট হাইট আছে, এই যে হাইট দেখতে পাচ্ছ, এটা ডিফাইন্ড হয়ে থাকে, এটা একদম ফিক্সড, এটাই এর গায়ে লেখা থাকে যে এর হাইট কত কত, ঠিক আছে। প্রত্যেকটার হাইট আলাদা আলাদা হয়ে থাকে, বিভিন্ন সেটের স্লিপ গেজ হয় এরকম, এগুলোকে একটা বাক্সের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। এই বাক্সের মধ্যে বিভিন্ন রকম 81টার হয়, কোনোটা 96টার হয়, কোনোটা 91টার সেট হয়ে থাকে, ঠিক আছে। এর ভেতরে বিভিন্ন সাইজের আমাদের কি হয়ে থাকে না, এরকম গেজ ব্লক থাকে, ঠিক আছে, ঠিক আছে। কোনোটা 81টার সেট হয়, কোনোটা 96টার সেট হয়, কোনোটা 91টার সেট হয়, এরকম বিভিন্ন সেটের এগুলো পাওয়া যায়, ঠিক আছে। এদের প্রত্যেকেরও হাইট ডিফারেন্ট হয়ে থাকে, প্রত্যেকের যে হাইট, এদের যে লেন্থ বা হাইট যেটাই হয়ে থাকুক, ঠিক আছে, এটা ডিফারেন্ট হয়ে থাকে, কিরকম হয়ে থাকে, যেমন ধরো ফর এক্সাম্পল এখানে যেটা আমাদের দেখিয়েছে সেটা হচ্ছে 81 পিসের ক্ষেত্রে, 1.005, 1.01, 1.02, এরকম প্রত্যেকটার একটা একটা করে ব্লক আছে, এরকম প্রত্যেকটা হাইটের একটা একটা করে ব্লক আছে, ঠিক আছে। এবার অবভিয়াসলি এটা একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট, এটাকে যদি আমরা ভালো করে দেখি, এটা একটা 3 ডাইমেনশনাল, আমাদের একটা না 3 ডাইমেনশনাল অবজেক্ট। তো এর যে হাইট, এটা ভ্যারিয়েবল হয়ে থাকে, কিন্তু এর যে লেন্থ থাকে, এর যে লেন্থটা আছে, এই যে লেন্থ, এর যে লেন্থ, এটা সমস্ত ব্লকের ক্ষেত্রেই সেম হয়ে থাকে, মনে রাখবে জেনারেলি কমনলি স্লিপ গেজ এরিয়া, দ্যাট ইজ এর যে হাইটটা হয়ে, এর যে লেন্থটা হয়ে থাকে, আর এর যে উইথটা হয়ে থাকে, কতটা চওড়া হয়ে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে এর উইথ, এই হচ্ছে এর উইথ, এটা হচ্ছে এর লেন্থ, এটা হচ্ছে হাইট, এটা যেটা ভ্যারিয়েবল হয়ে থাকে, এটা এক একটা গেজ ব্লকের ক্ষেত্রে এক এক রকম গেজ ব্লকের এক একটা সাইজ পাওয়া যায়, ঠিক আছে। এরকম দিয়ে ডিফারেন্ট সাইজের ধরো 81টার একটা ব্লক সেট রয়েছে, তো এর লেন্থ হয়ে থাকে 32 মিলিমিটার, যেটা কমনলি আমাদের ইউজ করা হয়ে থাকে, আর হচ্ছে উইথ হয়ে থাকে 9 মিলিমিটার। মানে এর সবকটা ব্লকেরই লেন্থ হচ্ছে 32 মিলিমিটার, উইথ হচ্ছে 0.9 মানে 9 মিলিমিটার, ঠিক আছে। তো এটা হচ্ছে এর এরিয়া, আর হাইট ডিফারেন্ট হয়, বিভিন্ন হাইটের হয়ে থাকে, যেমন তুমি দেখতে পাচ্ছ 1.005 হাইটের একটা আছে, 1.01 হাইটের একটা আছে, 1.02 হাইটের একটা আছে, এরকম করে এরকম প্রচুর গুলো রয়েছে। তারপরে 1.20, 1.30, 1.40, 50 করতে 1.90 পর্যন্ত, এগুলো হচ্ছে গ্যাপ, দ্যাট ইজ দুটো গেজ ব্লকের মধ্যে তাদের হাইটের যে ডিফারেন্স সেটাকে বলা হয়ে থাকে গ্যাপ, ঠিক আছে। এরকম 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এর থাকে, তারপরে 10, 20, 30, 40, এটা দিয়ে আমাকে ধরো বললো কোনো 12.5 এর কোনো একটা গেজ ব্লক সেট করতে, তো আমি কি করব, এর ভেতর থেকে 10টা নেব, তারপরে হচ্ছে এর ভেতর থেকে 2টা নেব, এর ভেতর থেকে 2 নেব, দিয়ে 0.5, এরকম ভাবে 1.5, ঠিক আছে, যেটা আছে সেটাকে আমি নেব, ঠিক আছে। এভাবে নিয়ে মানে এটা আমি সেট করব 10 + 1 + 1.5, ঠিক আছে, দিয়ে আমি এখান থেকে পেয়ে গেলাম 12.5,
ঠিক আছে। তো এইভাবে আমরা হাইটগুলোকে সেট করে থাকি। তো এইগুলোকে পাশাপাশি লাগিয়ে দেওয়া হয়, এগুলোকে হাইট বরাবর লাগিয়ে দেওয়া হয় একটা ব্লকের উপরে আরেকটা ব্লক। কিভাবে আমরা করে থাকি, ধরো এটা একটা ব্লক আছে, এটা একটা ব্লক আছে, এই ব্লকের উপরে আরেকটা ব্লক আমি লাগালাম, এই ব্লকের উপরে আরেকটা ব্লক লাগালাম, এভাবে দিয়ে আমি টোটাল ওই যে বললাম 12.5 mm আমাকে কোনো হাইট পেতে হবে, সেটা আমরা অ্যাচিভ করি। ঠিক আছে। তো এটা খুবই একটা প্রিসাইজ ইনস্ট্রুমেন্ট হয়ে থাকে, যদিও এগুলো বিভিন্ন গ্রেডের পাওয়া যায়, আচ্ছা, স্লিপ গেজের ক্ষেত্রে এক একটা স্লিপ গেজের আমাদের স্লিপ গেজের পুরো এরকম বক্স টাইপের দেখতে হয়ে থাকে। ঠিক আছে। এর দুটো ফেজ থাকে, একটা হচ্ছে মেজারিং ফেজ থাকে আর একটা হচ্ছে রেফারেন্স ফেজ। ঠিক আছে, একটা হচ্ছে মেজারিং ফেজ থাকে, একটা হচ্ছে রেফারেন্স ফেজ। রেফারেন্স ফেজটা, সাইড ফেজটাকে রেফারেন্স ফেজ বলা হয়, টপ যে ফেজটা থাকে এটাকে বলা হয়ে থাকে এর মেজারিং ফেজ, এটাকে বলা হয়ে থাকে এর মেজারিং ফেজ, এটাকে বলা হয়ে থাকে এর মেজারিং। ঠিক আছে। এবার এর বিভিন্ন রকম গ্রেডের হয়ে থাকে, বিভিন্ন রকম গ্রেডের আমরা গ্লেজ ব্লক পেয়ে থাকি। ঠিক আছে, জেনারেলি 3 রকম 4 রকম গ্রেডের আমরা পেয়ে থাকি। ঠিক আছে, গ্রেড 00 যেটা, সেটা ল্যাবরেটরিতে ব্যবহার করা হয়, রিসার্চের কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, বা যেটা দিয়ে আমরা অন্য গেজ ব্লকগুলোকে স্ট্যান্ডার্ডাইজ করি, যেটা দিয়ে আদার গেজ যেগুলো আছে সেগুলোকে আমরা স্ট্যান্ডার্ডাইজ করি, স্ট্যান্ডার্ডাইজ। ঠিক আছে, মানে আদার গেজ গুলোকে আমরা চেক করে থাকি যে সেগুলো প্রপার প্রিসাইজ ওয়েতে আছে নাকি, সেটা চেক করার জন্য সেগুলোকে সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি গ্রেড 00। ঠিক আছে, গ্রেড 0 আমরা ইউজ করে থাকি ইন্সপেকশন রুমে, যেখানে আমরা ইন্সপেকশনের কাজ করে থাকি, ক্যালিব্রেশনের কাজ করে থাকি। ঠিক আছে, সেখানে আমরা গ্রেড 0 ব্যবহার করে থাকি। এগুলোর আমাদের মনে রাখবে, রেফারেন্স গুলো মনে রাখবে। ঠিক আছে, দ্যাট ইজ এদের প্রিসিশন গুলো মনে রাখবে, দ্যাট ইজ এরা কতটা প্রিসাইজ। প্রতি 100 মিলিমিটারে এর প্রিসিশন হয়ে থাকে +-0.2 মাইক্রোমিটার, +-0.2 মাইক্রোমিটার প্রতি 100 মিলিমিটারে। 100 মিলিমিটারে 0.2 মাইক্রোমিটার মানে দ্যাট ইজ ভেরি প্রিসাইজ। নেক্সট হচ্ছে গ্রেড 1, যেটা হচ্ছে আমরা ওয়ার্কশপ বা সাধারণ পরিমাপের কাজে ব্যবহার করে থাকি, যেটা কিনা আমার 1 মাইক্রোমিটার পর্যন্ত থাকে, ঠিক আছে, যার প্রিসিশন থাকে 1 মাইক্রোমিটার, মানে যেটা দিয়ে আমরা 1 মাইক্রোমিটার পর্যন্ত মেজার করতে পারি। ঠিক আছে, আমরা অলরেডি দেখে এসেছি আমাদের যে মাইক্রোমিটার আছে, ঠিক আছে, যে আমাদের ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, মাইক্রোমিটার। ঠিক আছে, সেটা দিয়ে আমরা কতটা মেজার করতে পারি, সেটা দিয়ে আমরা মিনিমাম 10 মাইক্রোমিটার পর্যন্ত মেজার করতে পারি, 10 মাইক্রোমিটার পর্যন্ত আমরা মেজার করতে পারি। ঠিক আছে, তো এগুলো আমাদের একটু ব্যবহার করতে লাগে। আচ্ছা, আর একটা হচ্ছে যেটা দুটো, এই যে দুটো গেজ ব্লককে একটার উপরে আরেকটা রাখার যে পদ্ধতি, একটার উপরে আরেকটাকে টাইট করে রাখার যে পদ্ধতি, সেটাকে বলা হয়ে থাকে রিংলিং। এটাকে একটু মাথায় রাখতে লাগে। ঠিক আছে, এটা পরীক্ষায় চলে আসে অনেক সময়। ঠিক আছে, এটাকে বলা হয়ে থাকে রিংলিং। ঠিক আছে, এই যে দুটো স্লিপ গেজকে হালকা চাপ দিয়ে একটা লেপ তৈরি করতে হয়। ঠিক আছে, দিয়ে একে অপরের উপরে এভাবে বসিয়ে নিয়ে, এই একটা স্লিপ গেজ আছে, এর উপরে আরেকটা স্লিপ গেজকে আমরা এভাবে বসিয়ে নিয়ে চাপ দিয়ে এটাকে ঘুরিয়ে দিয়ে। ঠিক আছে, এই যে প্রসেস সেটাকেই বলা হয়ে থাকে রিংলিং। রিংলিং বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এটার সাহায্যে আমরা করে থাকি। আর এগুলো কি দিয়ে তৈরি হয়ে থাকে, এগুলো মেইনলি তৈরি হয়ে থাকে হাই কার্বন স্টিল, হাই ক্রোমিয়াম স্টিল। ঠিক আছে, হাই ক্রোমিয়াম স্টিল আমরা জানি, ক্রোমিয়াম যদি আমরা ব্যবহার করি তার কি হয়ে থাকে, তার 1 নম্বর সারফেস হার্ডনেস অনেক বেড়ে যায়, এবং 2 নম্বর হচ্ছে এর সারফেস হার্ডনেস অনেক বাড়িয়ে দেয়। ক্রোমিয়াম কি করে, হার্ডনেস অনেক বাড়িয়ে দেয়, যার ফলে আমরা প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট তৈরি করতে পারি, এর সারফেসটা ক্ষয়ে যাবে না, রাফ হবে না। ঠিক আছে, আর 2 নম্বর হচ্ছে এর উপরে কি হয়ে থাকে, ক্রোমিয়াম বেশ একটা ভালো আমাদের কি প্রোভাইড করে না, লেয়ার প্রোভাইড করে, এর উপরে একটা ভালো প্রোটেক্টিভ লেয়ার প্রোভাইড। ঠিক আছে, যার জন্য কি হয়ে থাকে, এতে কোনো রকম করোশন পড়ে না, অ্যান্টি করোশন প্রপার্টিজও এই হাইক্রোমিয়াম স্টিলের জন্য আসে। ঠিক আছে, এছাড়া আমরা সেরামিকেরও ব্যবহার করে থাকি, তাই Al2O3 এই সমস্ত কিছু আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু জেনে রাখবে, এগুলো একটু মাথায় রেখে দেবে। আর এই যে এর ইউনিটটা কিসের হয়ে থাকে, এর ইউনিটটা হয়ে থাকে মিলিমিটারে, আমাদের কোশ্চেনে দিয়েছিল। ঠিক আছে, এর পৃষ্ঠ খুব মসৃণ এবং সমতল হয়ে থাকে, স্বাভাবিক, এটা প্রিসাইজ মেজারিং ইনস্ট্রুমেন্ট, বুঝতেই পারছো এর প্রিসিশনটা এত হাই লেভেল পর্যন্ত হয়, তো অবভিয়াসলি এর সারফেস যথেষ্ট ক্লিন থাকতে হবে এবং পুরো প্লেন থাকতে হবে। ঠিক আছে, এখানে সারফেস রাফনেস হাই হলে অবভিয়াসলি মেজারমেন্টটা প্রপার আসবে না। ঠিক আছে, তো এখানে যে কোশ্চেনটা আমাদের এসেছিল, স্লিপ গেজের ইউনিটটা কিসে মেজার করা হয়ে থাকে, সেটা মিলিমিটারে।
প্লাস এখানে আমরা স্লিপ গেজের বাকি ডিটেলস গুলো সম্পর্কেও দেখে নিলাম। ক্লিয়ার? নেক্সট নেক্সট কি বলেছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ বেভেল গেজ অ্যান্ড আ বেভেল প্রোট্রাক্টর। বেভেল গেজ আর বেভেল প্রোট্রাক্টরের মধ্যে পার্থক্য। এটাও হচ্ছে আমার একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট, এটাও হচ্ছে আমার একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট। আমি আগের দিনই বলেছিলাম মেজারিং ইনস্ট্রুমেন্ট খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে। এটাও হচ্ছে একটা মেজারিং ইনস্ট্রুমেন্টের। মনে রাখবে বেভেল গেজ, বেভেল গেজ আর বেভেল প্রোট্রাক্টর, এই দুটোই আমাদের কিসের জন্য ব্যবহার হয়ে থাকে? এই দুটোই আমাদের ব্যবহার হয়ে থাকে অ্যাঙ্গেল মেজারমেন্ট। মেজারমেন্টের জন্য ব্যবহার হয়, ঠিক আছে। এই দুটো দিয়ে আমরা কি করে থাকি না, অ্যাঙ্গেল মেজার করে থাকি, এই দুটো দিয়েই আমরা অ্যাঙ্গেল মেজার করি, ঠিক আছে। বাট বেভেল গেজ যেটা আর বেভেল প্রোট্রাক্টর, এই দুটোর অপারেশনের মধ্যে অনেক ডিফারেন্স, এই দুটোর অপারেশনের মধ্যে অনেক ডিফারেন্স। তো আমরা এখানের অপশনগুলো একটু দেখে নিই। দেয়ার ইজ নো ডিফারেন্স, বোথ টুল আর সেম। না, অবশ্যই দুটো আলাদা টুলস এবং তাদের কাজের মধ্যে পার্থক্য আছে। প্রথমের অপশনটা ভুল। নেক্সট একটা, বেভেল প্রোট্রাক্টর ইজ ইউজড ফর ডেপথ মেজারমেন্ট। বেভেল প্রোট্রাক্টর দিয়ে ডেপথ মেজারমেন্ট করা হয়, এটা বেভেল প্রোট্রাক্টর দিয়ে আমরা ডেপথ মেজারমেন্ট করি না। বেভেল প্রোট্রাক্টর, বেভেল গেজ দুটো দিয়েই আমরা অ্যাঙ্গেলই মেজার করে থাকি। তো অবভিয়াসলি সেকেন্ড অপশনটাও ভুল, ঠিক আছে। বেভেল গেজ দিয়ে হাইট মেজারমেন্ট করে থাকি, একদমই করি না। এই দুটো দিয়ে বেভেল গেজ, বেভেল প্রোট্রাক্টর দুটো দিয়ে আমরা অ্যাঙ্গেল মেজার করে থাকি। বেভেল গেজ ইজ ফিক্সড while bevel protractor is adjustable। একদমই না, বেভেল গেজ ফিক্সড হয় না, বেভেল গেজও অ্যাডজাস্টেবল হয়ে থাকে, বেভেল প্রোট্রাক্টরও অ্যাডজাস্টেবল, দুটোই অ্যাডজাস্টেবল। বেভেল গেজ অ্যাডজাস্টেবল হয়ে থাকে while a bevel protractor provide precise angular measure। বেভেল গেজ অ্যাডজাস্টেবল হয়ে থাকে, বেভেল গেজ কে আমরা অ্যাডজাস্ট করতে পারি, কিন্তু সাথে বেভেল প্রোট্রাক্টর যেটা, সেটা আমাকে একটা প্রিসাইজ অ্যাঙ্গুলার মেজারমেন্ট দিয়ে থাকে, আমাকে প্রিসাইজ অ্যাঙ্গুলার মেজারমেন্ট দিয়ে থাকে। বেভেল প্রোট্রাক্টর একটা প্রিসাইজ অ্যাঙ্গুলার মেজারিং ইনস্ট্রুমেন্ট, যেমন আমাদের লেন্থের ক্ষেত্রে ছিল মাইক্রোমিটার একটা প্রিসাইজ অ্যাঙ্গুলার মেজারমেন্ট, প্রিসাইজ লেন্থ মেজারমেন্টের একটা ইনস্ট্রুমেন্ট। বেভেল প্রোট্রাক্টর হচ্ছে সেরকম প্রিসাইজ অ্যাঙ্গুলার মেজারমেন্টের একটা ইনস্ট্রুমেন্ট, যার কিনা লিস্ট কাউন্ট কত হয়ে থাকে, যার লিস্ট কাউন্ট হয়ে থাকে 5 মিনিটস, দ্যাট ইজ 5 মিনিট পর্যন্ত, যার লিস্ট কাউন্ট হয়ে থাকে 5 মিনিট। তো 5 মিনিট পর্যন্ত অ্যাঙ্গেল আমরা এটা দিয়ে মেজার করতে পারি, 5 মিনিট পর্যন্ত অ্যাঙ্গেল আমরা এটা দিয়ে মেজার করতে পারি। আমরা জানি 1 ডিগ্রি সমান সমান 60 মিনিটস, সমান সমান 60 মিনিট, 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের লিস্ট কাউন্ট হচ্ছে 5 মিনিট। তো বেভেল প্রোট্রাক্টর দিয়ে আমরা 5 মিনিট পর্যন্ত মেজার করতে পারি, আর বেভেল গেজ দিয়ে আমরা মেজার করতে পারি 1 ডিগ্রি পর্যন্ত। বেভেল গেজ দিয়ে আমরা 1 ডিগ্রি পর্যন্ত মেজার করতে পারি, ঠিক আছে। তো বেভেল প্রোট্রাক্টর হচ্ছে একটা প্রিসাইজ মেজারিং, বেভেল গেজ অ্যাডজাস্টেবল, বেভেল প্রোট্রাক্টর হচ্ছে একটা প্রিসাইজ মেজারিং। এটা হবে হচ্ছে আমার সঠিক, এটা হবে হচ্ছে, ঠিক আছে। চলো এবার এই দুটো ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আমরা একটু দেখে নিই। 1 নম্বর হচ্ছে বেভেল গেজ, 2 হচ্ছে বেভেল প্রোট্রাক্টর। এটা বেভেল গেজ, ঠিক আছে। বেভেল গেজ কি, বেভেল গেজ এরকম দেখতে হয়ে থাকে, বেভেল গেজ এরকম দেখতে হয়ে থাকে, ঠিক আছে। এর একটাকে বলা হয়ে থাকে, এটাকে বলা হয়ে থাকে ব্লেড, এটাকে বলা হয়ে থাকে স্টক, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্টক হয়ে থাকে, এটা স্টক হয়ে থাকে, আর এটা হচ্ছে আমাদের ব্লেড হয়ে থাকে, এটা হয়ে থাকে হচ্ছে আমাদের ব্লেড, ঠিক আছে। এটা হয়ে থাকে হচ্ছে আমাদের ব্লেড, ঠিক আছে। তো এর ভেতরে এখানে আমার একটা পিভট সিস্টেম আছে, এখানে আমার একটা লক নাট আছে, ঠিক আছে। এটা এখানে একটু ভুল আছে, এটা হচ্ছে লক নাট, ঠিক আছে। এটাকে বলা হয়ে থাকে লক নাট, পিভট সিস্টেম। তো লক নাটটা লুজ করে আমরা এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে সেট করতে পারি, আমরা এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে সেট করতে পারি, ঠিক আছে। লেন্থও ভ্যারি করতে পারি, দিয়ে আমরা সেট করতে পারি, ঠিক আছে। এর যে ব্লেড আছে, ব্লেডগুলো বিভিন্ন অ্যাঙ্গেলের হয়ে থাকে। এর ভেতরে এখানে একটা সিঙ্গেল ব্লেডের দেখানো হয়েছে, এরকম মাল্টি ব্লেডেরও পাওয়া যায়, ঠিক আছে। মাল্টি ব্লেডেরও পাওয়া যায়, যার ভেতরে এরকম স্ট্যান্ডার্ডাইজড অ্যাঙ্গেল অলরেডি কাটা থাকে, যেমন এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল অলরেডি কাটা আছে, ঠিক আছে। তো এখান থেকে ডাইরেক্ট আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল মেজারমেন্ট করতে পারি। প্লাস হচ্ছে যদি আমাকে অন্য কোনো অ্যাঙ্গেল মেজার করতে হয় স্ট্যান্ডার্ডাইজ অ্যাঙ্গেল ছাড়া, ঠিক আছে, এরকম এর ভেতরে অন্য ব্লেডও থাকতে পারে, যেটা 60, 30 এরকম অন্য ব্লেডও থাকে, ঠিক আছে। 90 ডিগ্রির ব্লেডও থাকে। তো সেটা অন্য ব্লেড, অন্য অ্যাঙ্গেল মেজার করার জন্য আমরা কি করি, এই লক নাটটাকে লুজ করি, লুজ করে এটাকে ঘোরানো যায়, এটাকে ঘোরানো যায়, এরকম ঘোরানো যায়, ঠিক আছে। ঘুরিয়ে নিয়ে যে অবজেক্টের সাথে আমাকে ম্যাচ করাতে হবে, ধরো এই অবজেক্টের সাথে ম্যাচ করাতে হবে, তো এখানে আমরা ব্লেডটা সেট করলাম, এখানে আমরা ব্লেডটা সেট করলাম, এবং এখান দিয়ে আমরা কি করলাম, হ্যাঁ, এখান দিয়ে আমরা আমাদের নাটটা রয়েছে, এটা হচ্ছে আমাদের স্টক হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের স্টক, আর এটা হয়ে গেল আমাদের ব্লেড,
হয়ে গেল আমাদের ব্লেড। ঠিক আছে, দিয়ে এখানে আমরা অবজেক্টটা সেট করি, লক নাটটাকে টাইট করে দিই, লক নাটটাকে টাইট করে দিই, দিয়ে এই মেজারমেন্টটাকে তুলে নিয়ে আমরা কোনো ধরো প্রোট্রাক্টর আছে, প্রোট্রাক্টর দিয়ে আমরা ইজিলি সেটাকে মেজার করতে পারি, প্রোট্রাক্টর দিয়ে আমরা ইজিলি সেটাকে মেজার করতে পারি। এই যে দেখতেই পাচ্ছ আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলের মেজারমেন্ট আমরা এর সাহায্যে কিভাবে নিয়ে থাকি, বিভিন্ন অ্যাঙ্গেলের মেজারমেন্ট, এই যে অ্যাঙ্গেলের মেজারমেন্ট, এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলের আমরা কিভাবে এর সাহায্যে নিয়ে থাকি এটাই এখানে ছবিতে দেখানো হয়েছে। তো এটাকে বলা হয়ে থাকে বেভেল গেজ, এটাকেই বলা হয়ে থাকে বেভেল গেজ। এর মেন দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ব্লেড, একটা হচ্ছে স্টক, আর এটা হচ্ছে আমার লক নাট, যেটা হচ্ছে পিভট মেকানিজমে কাজ করে থাকে, যেটা কিনা পিভট মেকানিজমে কাজ করে থাকে। আর এটা হলো আমার বেভেল প্রোট্রাক্টর, এটা হলো আমার বেভেল প্রোট্রাক্টর। এই দুটোর যদি আমি কম্প্যারাইজন দেখি, এই দুটোর যদি আমি কম্প্যারাইজন দেখি, এই হচ্ছে আমার বেভেল গেজ, এই হচ্ছে আমার বেভেল গেজ, এটা এটা লক নাট, লক নাট, এটা লক নাট, এটা হচ্ছে স্টক অর বডি, আর এগুলোকে বলা হয়ে থাকে ব্লেড, এগুলোকে বলা হয়ে থাকে ব্লেড, এগুলোকে বলা হয়ে থাকে ব্লেড। ঠিক আছে, তো ওয়ার্কিং প্রিন্সিপাল কি হয়ে থাকে, এটাতে কোনো স্কেল থাকে না, অবভিয়াসলি এর উপরে কোনো স্কেল নেই, এটা সরাসরি নির্ধারিত কোণ, এর গায়ের যে কোণগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা মেজার করতে পারি, অথবা এটাকে লুজ করে নিয়ে এখান থেকে আমরা অ্যাঙ্গেল বসিয়ে নিয়ে তারপর সেটাকে আমরা কোনো ইয়েতে নিয়ে গেলাম, কোনো প্রোট্রাক্টরে নিয়ে গিয়ে সেটা আমরা মেজার করতে পারি, সেটাকে আমরা মেজার করতে পারি। ঠিক আছে, কিন্তু আমাদের এই যে বেভেল প্রোট্রাক্টর আছে, বেভেল প্রোট্রাক্টরের গায়ে আমাদের একটা স্কেল থাকে। তো বেভেল প্রোট্রাক্টরের ডিসক্রিপশনে যদি আমরা দেখি, এর গায়ে আমাদের একটা স্কেল থাকে, এর গায়ে আমাদের একটা স্কেল থাকে, আর একটা ভার্নিয়ার স্কেল, আর একটা আমাদের কি থাকে না ভার্নিয়ার স্কেল থাকে, যদি এটা আমাদের ভার্নিয়ার বেভেল প্রোট্রাক্টর। বেভেল প্রোট্রাক্টর দু রকমের হয়ে থাকে, একটা বেভেল প্রোট্রাক্টর, যদি আমরা বেভেল প্রোট্রাক্টর দেখি, বেভেল প্রোট্রাক্টর আমাদের মেইনলি দু রকমের হয়ে থাকে, হচ্ছে ভার্নিয়ার বেভেল প্রোট্রাক্টর, আর একটা হচ্ছে ইউনিভার্সাল বেভেল, ইউনিভার্সাল বেভেল প্রোট্রাক্টর। ঠিক আছে, এই দুটোর ওয়ার্কিং প্রিন্সিপাল অলমোস্ট সেম, এবং এদের লিস্ট কাউন্টও সেম। দুজনের ক্ষেত্রেই লিস্ট কাউন্ট কত হয়ে থাকে, দুজনের ক্ষেত্রেই লিস্ট কাউন্ট হয়ে থাকে 5 মিনিট, দুজনের ক্ষেত্রেই লিস্ট কাউন্ট হয়ে থাকে 5 মিনিট, দুজনের ক্ষেত্রেই লিস্ট কাউন্ট হয়ে থাকে 5 মিনিট। এবার এরা কিভাবে কাজ করে থাকে, এরা কাজ করে থাকে হচ্ছে, এটা হচ্ছে স্টক বা বডি থাকে। ঠিক আছে, এর এটা হচ্ছে লকনাট, হচ্ছে লকনাট হবে, এটাকে লকনাট বলে। ঠিক আছে, আর এটা হচ্ছে ব্লেড বলা হয়, এটাকে বলা হয়ে থাকে ব্লেড। এই ব্লেডের সাথে আমাদের কি থাকে না, এই প্রোট্রাক্টর হেড কানেক্টেড থাকে এই ব্লেডের সাথে। এই ছবিটা যদি ভালো করে দেখো, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে বেস। ঠিক আছে, আর এইখানে হচ্ছে আমাদের ব্লেডটা রয়েছে, এই যে ব্লেডটা রয়েছে, এই ব্লেডের সাথে আমাদের কি রয়েছে না, আমাদের এই যে প্রোট্রাক্টর হেড এটা কানেক্টেড রয়েছে, এই প্রোট্রাক্টর হেডটা কানেক্টেড রয়েছে। ঠিক আছে, তো এর সাহায্যে আমরা কি করতে পারি, এর মাঝখানে যদি কোনো, এটাকে এরকম তুলতে পারি, তুলে নিয়ে এর মাঝখানে যদি কোনো অবজেক্ট বসানোর হয় সেটাকে বসিয়ে নিয়ে আমরা সেটাকে মেজার করতে পারি। ঠিক আছে, এবং এটা যেহেতু একটা প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট, প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট, তো এর ক্ষেত্রে আমার মেজারমেন্ট আমরা 5 মিনিট পর্যন্ত। ঠিক আছে, দ্যাট ইজ এর যে লিস্ট কাউন্ট হয়ে থাকে সেটা হচ্ছে 5 মিনিট পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে, এবং এটা যে কোনো ল্যাবরেটরিতে সূক্ষ্ম অ্যাঙ্গেল মেজারমেন্টের জন্য ব্যবহার হয়। ঠিক আছে, আর বেভেল গেজ আমাদের ব্যবহার হয়ে থাকে ওয়ার্কশপে, জেনারেল ওয়ার্কে। ওয়ার্কশপে আমরা যখন কোনো মেজারমেন্ট করে থাকি তখন সেক্ষেত্রে আমরা বেভেল গেজ বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আর কোনো রকম ল্যাবরেটরিতে কোনো যেখানে আমাদের মিনিট পর্যন্ত মেজারমেন্ট নিতে লাগে, ঠিক আছে, তখন সেখানে আমাদের কি করতে লাগে না, বেভেল প্রোট্রাক্টর ব্যবহার করতে, সেটা ভার্নিয়ার বেভেল প্রোট্রাক্টরও হতে পারে বা ইউনিভার্সাল বেভেল। ঠিক আছে, এই হচ্ছে এই দুটোর মধ্যে বেসিক পার্থক্য, এই দুটোর মধ্যে এটাই হচ্ছে মূল বেসিক পার্থক্য। তো এটার উত্তর হবে হচ্ছে এটা 4 নম্বরে, বেভেল গেজ অ্যাডজাস্টেবল, যেটাকে আমরা অবভিয়াসলি অ্যাডজাস্ট করতে পারি, কিন্তু বেভেল প্রোট্রাক্টর আমাদের একটা প্রিসাইজ অ্যাঙ্গুলার মেজারমেন্ট। বেভেল গেজ, বেভেল প্রোট্রাক্টর ওই একই প্রিন্সিপালে কাজ করে, কিন্তু ওর যে অ্যাঙ্গেল মেজারমেন্টটা হয়ে থাকে সেটা প্রিসাইজ অ্যাঙ্গুলার মেজারমেন্ট প্রোভাইড করে থাকে। এই প্রিসাইজ অ্যাঙ্গেলটা হয়ে থাকে হচ্ছে 5 মিনিট, প্রিসাইজ অ্যাঙ্গেলটা হয়ে থাকে 5 মিনিট, এটা একটু মাথায় রাখো, একটু মাথায় রাখো। আর বেভেল গেজের ক্ষেত্রে সেটা হয়ে থাকে 1 ডিগ্রি, এটা হয়ে থাকে 1 ডিগ্রি, অনেকটাই পার্থক্য, অনেকটাই পার্থক্য। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলেছে, ড্যাশ স্ট্র্যাটেজি ইজ বেস্ট সুইটেড ফর ক্রিটিক্যাল ইকুইপমেন্ট দ্যাট ক্যান নট অ্যাফোর্ডেড আনএক্সপেক্টেড ডাউন টাইম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেনলি মেনটেনেন্সের যে চ্যাপ্টার আছে বা প্রিভেন্টিভ মেনটেনেন্স আছে, যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের কোশ্চেন, প্রিভেন্টিভ মেনটেন্যান্স চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে জেনারেলি আমরা আগের দিন দেখেছিলাম যে মোটামুটি 2-3টে করে কোশ্চেন অন অ্যান অ্যাভারেজ শিফটে আসে। ঠিক আছে, এটাও আমাদের 2 মে 2025 শিফট 1 একটা কোশ্চেন। তো এটা কি বলেছে, ড্যাশ স্ট্র্যাটেজি, কোন স্ট্র্যাটেজি বেস্ট সুইটেড, বেস্ট সুইটেড মানে কোথায় বেস্ট স্যুট করবে
ফর ক্রিটিক্যাল ইকুইপমেন্ট। ক্রিটিক্যাল ইকুইপমেন্ট মানে যেটা খুবই ইম্পর্টেন্ট ইকুইপমেন্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট ইকুইপমেন্ট। ইম্পর্টেন্ট এই সেন্সে, ইম্পর্টেন্ট এই সেন্সে যে এর যদি ডাউন টাইম হয়ে যায়, ডাউন টাইম, ঠিক আছে, মানে এটা যদি বন্ধ হয়ে যায়, এই মেশিনটা যদি আমার কি হয়ে যায়, বন্ধ হয়ে যায় কোনো কারণে, সে কাজ করতে পারছে না, তার কোনো রকম রান টাইমে এরর এসছে, ঠিক আছে, সেটা বন্ধ হয়ে গেছে, তখন কি হবে, আমার ফুল প্রোডাকশন লাইন, আমার ফুল যে প্রোডাকশন লাইন আছে, আমার ফুল প্রোডাকশন লাইন যেটা আছে সেটা ডিসরাপ্ট হয়ে যায়, ডিসরাপ্ট হয়ে, ঠিক আছে, আমার পুরো প্রোডাকশন লাইনের কাজটাই বন্ধ হয়ে যায়, আমার পুরো প্রোডাকশন লাইনের কাজটাই আমার বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তো এই মেশিনগুলোকে প্রচন্ড ক্রিটিক্যাল ইকুইপমেন্ট, এগুলোকেই বলা হয়ে থাকে ক্রিটিক্যাল ইকুইপমেন্ট। যে সমস্ত ইকুইপমেন্ট মানে প্রচন্ড ইম্পর্টেন্ট হয়ে থাকে ওই লাইনের জন্য, লাইন আপে ইন দ্য সেন্স আমাদের যেমন প্রোডাকশন লাইন আপ হয়ে থাকে, ধরো আমাকে কোনো একটা গিয়ার প্রোডাকশন করতে, তো সবার প্রথমে কোনো আমার কাছে একটা র মেটেরিয়াল আছে, কোনো একটা র মেটেরিয়ালকে সেটার প্রথমে আমি ধরো ফর এক্সাম্পল ফেসিং অপারেশন, সেটার প্রথমে আমি একটা ফেসিং অপারেশন করছি, কোথায় করছি না, ফর এক্সাম্পল আমি কোনো লেদ মেশিনে করছি, তারপর সেটাকে নিয়ে যাওয়া হয় আমার কোনো মিলিং মেশিনে, সেটাকে নিয়ে যাওয়া হয় আমার কোনো মিলিং মেশিনে, দিয়ে তার ভেতরে আমি তার ভেতরে যে গিয়ার টিথ গুলো আছে সেগুলোকে কাটছি, ঠিক আছে। তো এভাবে করা হয়ে থাকে। এবার ধরো আমার যে লেদ মেশিন আছে, আমার যে লেদ মেশিনটা, সেটা একটা এই পুরো প্রসেসটা কন্টিনিউ থাকার জন্য, এই পুরো প্রসেসটা, এই পুরো লাইন আপটা কন্টিনিউ থাকার জন্য একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট, আমার একটা ইম্পর্টেন্ট টুল, আমার একটা ইম্পর্টেন্ট টুল মেশিন টুল, ঠিক আছে। তো এই লেদ মেশিনটা যদি খারাপ হয়ে যায় তো অবভিয়াসলি এই যে লাইন আপটা আছে, লাইন আপটা ডিসরাপ্ট হয়ে যাবে, এই লাইন আপটা পুরো বন্ধ হয়ে যাবে। তো তার জন্য তখন কি হবে, মিলিং মেশিনও হা করে বসে থাকবে, এরপরে ধরো আমি কোথাও গ্রাইন্ডিং করছি, গ্রাইন্ডিং করার জন্য যে গ্রাইন্ডিং মেশিন বা গ্রাইন্ডার, সেই গ্রাইন্ডারও হা করে বসে থাকবে, বা তারপরে আমি সেই তার একটা সুপার ফিনিশিং করছি, ধরো তার আমি একটা ল্যাপিং করছি বা হনিং করছি ফর এক্সাম্পল, ঠিক আছে, আমি ল্যাপিং বা হনিং করছি, তো সেই ইনস্ট্রুমেন্টটাও পড়ে থাকবে। তো অ্যাকচুয়ালি এগুলোর কি হয়ে থাকে, ফিনান্সিয়াল লস হয়। তো ওর জন্য এই যে সমস্ত ইনস্ট্রুমেন্ট, এই যে সমস্ত মেশিন টুল, এগুলোকে বলা হয়ে থাকে ক্রিটিক্যাল ইকুইপমেন্ট। এগুলোকে কি বলা হয়ে থাকে, এগুলোকে ক্রিটিক্যাল ইকুইপমেন্ট বলা হয়ে থাকে। কেন, কারণ এগুলোর যদি কোনো একটা ডাউন টাইম চলে আসে তো এগুলো পুরো প্রোডাকশন লাইন আপকে ডিসরাপ্ট করে, ঠিক আছে। তো এরকম কোন কোনো ক্রিটিক্যাল ইকুইপমেন্টে আমরা যদি আনএক্সপেক্টেড ডাউন টাইম না পেতে চাই, ঠিক আছে, আনএক্সপেক্টেড ডাউন টাইম না পেতে চাই, তাহলে কোন স্ট্র্যাটেজি আমাদের চুজ করতে হবে, এটাই বলতে চাইছি। যে কোনো ইকুইপমেন্টের যদি সেটা যদি ক্রিটিক্যাল ইকুইপমেন্ট হচ্ছে, সেটাতে যদি আনএক্সপেক্টেড মানে অযাচিত, আমরা চাই না সেটাতে কোনো রকম খারাপই আসুক, ঠিক আছে, সেটা কোনো রকম ভাবে সে তার যে রানিং কন্ডিশন সেটার থেকে সে তার ডাউন টাইম কন্ডিশনে চলে যায়, ঠিক আছে, সেটা আমরা কখনোই চাই না, ঠিক আছে। তো সেটার জন্য কোন স্ট্র্যাটেজি মেনটেন করা হয়, সেটার জন্য আমরা মেনলি মেনটেন করে থাকি হচ্ছে প্রিভেন্টিভ মেনটেনেন্স, সেটার জন্য আমরা মেনলি মেনটেন করে থাকি হচ্ছে প্রিভেন্টিভ মেনটেনেন্স, সেটার জন্য আমরা প্রিভেন্টিভ মেনটেনেন্স মেনলি করে থাকি। এবার আমাদের 3 রকম মেনটেনেন্স আছে, ঠিক আছে। 3 রকম মেনটেনেন্স কি, এখানে 4টে অপশন রয়েছে। রিঅ্যাক্টিভ মেনটেনেন্স একটা ওয়ান টাইপ অফ মেনটেনেন্স, এই রিঅ্যাক্টিভ আর রান টু ফেলিওর মেনটেনেন্স অ্যাকচুয়ালি সেম মেনটেনেন্স, আর একটা হচ্ছে প্রিডিক্টিভ মেনটেনেন্স, ঠিক আছে, প্রেডিক্টিভ মেনটেনেন্স, ঠিক আছে। এই 3 রকম মেনটেনেন্স আছে, এই 3 রকম মেনটেনেন্সের সম্পর্কে আমরা একটু দেখি, ঠিক আছে। 1 নম্বর হচ্ছে রিঅ্যাক্টিভ মেনটেনেন্স। প্রথমেই হচ্ছে রিঅ্যাক্টিভ মেনটেনেন্স, প্রথমেই হচ্ছে আমাদের কি আছে না রিঅ্যাক্টিভ মেনটেনেন্স, যেটা আমাদের এটা ছিল রিঅ্যাক্টিভ মেনটেনেন্স বা রান টু ফেলিওর মেনটেনেন্স, ঠিক আছে, রান টু ফেলিওর, ঠিক আছে। এটাতে কি বলে, এই রিঅ্যাক্টিভ মেনটেনেন্সে বলা হয়ে থাকে যে স্বাভাবিক অবস্থায় এ যেমন চলছে একে চলতে দাও, এ যখন খারাপ হয়ে যাবে তখন এর আমি মেরামত করব, ঠিক আছে। দ্যাট ইজ এর যে স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক অবস্থায় রান আছে, রান করছে, রান করতে দাও, এ যখন বিকল হয়ে যাবে, এর যখন ব্রেকডাউন হবে, এর যখন ব্রেকডাউন হবে বা ডাউন টাইম আসবে, তখন আমি এর মেরামত করব, তখন আমি এর মেরামত করব, ঠিক আছে। এটা কখন করা হয়ে থাকে, এটা কখন করা হয়ে থাকে এবং এর প্রবলেমটা কি হয়ে থাকে, এর সব থেকে বড় প্রবলেম হয় এর যখন ব্রেকডাউন হয়, তখন পুরো আমার যে লাইন আপটা সেটা পুরো বন্ধ হয়ে যায়, আমার যে পুরো কাজটা সেটা পুরো বন্ধ হয়ে যায়, ঠিক আছে, এর যন্ত্রপাতি সম্পূর্ণ বিকল হয়ে যায় এবং কাজ বন্ধ হয়, এটা হচ্ছে এর সব থেকে বড় সমস্যা, ঠিক আছে। আর একটা বড় সমস্যা হচ্ছে এটাতে হঠাৎ ব্রেকডাউন হয়ে যায়, ঠিক আছে, এটা তো হঠাৎ ব্রেকডাউন হয়ে যেতে পারে, এর ডাউন টাইম বেশি হয়, কারণ কি খারাপ হয়েছে সেটা তো আমি প্রথমে দেখে বুঝতে পারবো না, আমাকে টেস্ট করতে হবে, তারপর সেটাকে রেকটিফাই করতে হবে, ঠিক আছে। এবং এর রেকটিফিকেশনে, রেকটিফিকেশনে কি হয়ে থাকে না, আমার ঝুঁকি আর খরচ দুটোই বেশি থাকে, ঝুঁকি আর খরচ দুটোই বেশি থাকে। কি হতে পারে, ধরো ফর এক্সাম্পল আমার কাছে একটা মোটর আছে, ঠিক আছে, মোটরের এখানে ধরো ফ্রিকশন হচ্ছে প্রচুর পরিমাণে, কোথাও এখানে আমার একটা ফ্রিকশন হচ্ছে, তো ইনিশিয়ালি আমি
এটাতে কি করলাম, কোনো রকম লুব্রিক্যান্ট দিলাম না, কোনো রকম গ্রিস, কোনো রকম মোবিল কিছু দিলাম না, লুব্রিক্যান্ট দিলাম না, সেটাকে ঘষতে দিলাম। ঘষতে 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 আস্তে আস্তে কি হবে, এটা রেড হট হতে থাকবে, ফ্রিকশনের জন্য এটা রেড হট হতে থাকবে, এবং সেটার জন্য এর যে এরিয়ার রেজিস্ট্যান্স সেটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে, এবং সেটার জন্য এখানে অন্য রকম প্রবলেম আসা শুরু হবে। ঠিক আছে, তো একটা সিম্পল প্রবলেমকে আমি কি করলাম, কোনো রকম প্রপার মেনটেনেন্স না হওয়ার জন্য আমি কি করলাম, সেটার থেকে একটা বড় প্রবলেম ক্রিয়েট। ঠিক আছে, তো তার জন্য এটাতে কোনো পরিকল্পনা থাকে না। ঠিক আছে, এবং এটাতে খরচ অনেক বেশি। যেটা সিম্পল আমার একটা লুব্রিক্যান্ট আমি যদি এটাতে দিয়ে দিতাম, ঠিক আছে, বা এটার যদি একটা প্রপার টাইটনেস চেক করে নিতাম, সমস্ত কিছু আমি যদি করে নিতাম, তাহলে এই প্রবলেমটা হয়তো সলভ হয়ে যেত। কিন্তু সেটা না করে এটাতে বড় আমি একটা প্রবলেম ক্রিয়েট করলাম। এটা হয়ে থাকে আমাদের রিঅ্যাক্টিভ মেনটেনেন্সে। এবার রিঅ্যাক্টিভ মেনটেনেন্স তাহলে কখন উপযোগী হয়ে থাকে, রিঅ্যাক্টিভ মেনটেনেন্স কখন উপযোগী, দেখে বোঝা যাচ্ছে রিঅ্যাক্টিভ মেনটেনেন্স একদমই উপযোগী নয়। বাট না, রিঅ্যাক্টিভ মেনটেনেন্সও উপযোগী। রিঅ্যাক্টিভ মেনটেনেন্স কখন উপযোগী হয়ে থাকে, ধরো আমাদের কোনো লো কস্ট টুলস আছে, আমাদের কোনো লো কস্ট টুলস, দ্যাট ইজ যে টুলসের কস্টিং কম আছে, যে টুলসের কস্টিং কম আছে, ঠিক আছে, যেটা একদমই লো ভ্যালুয়েশনে, যেটা একদমই লো ভ্যালুয়েশনে, সেটার ক্ষেত্রে আমরা এই রিঅ্যাক্টিভ মেনটেনেন্স ব্যবহার করি। যেমন ধরো ফর এক্সাম্পল আমার কাছে কোনো ড্রিল বিট আছে, আমার কাছে কোনো ড্রিল বিট আছে, ঠিক আছে, ড্রিল বিটের কি আমরা আলাদা করে কোনো মেনটেনেন্স করি না, আমরা আলাদা করে কোনো মেনটেনেন্স করি না, ও যখন ভেঙে যায় ওকে ফেলে দিয়ে দিয়ে একটা নতুন ড্রিল বিট। অথবা ড্রিল বিটকে আমরা কি করি, কোনো যদি ওর মাথাটা ভেঙে যায়, ঠিক আছে, ওর যদি শ্যাঙ্কের কোনো পোর্শন ভেঙে যায়, তখন কি করি, সেটাকে সেটার উপরে গ্রাইন্ডিং করে সেটার আমরা আবার প্রপার শেপ দেওয়ার চেষ্টা করি। তাই নয়, এই নয় যে 2-4 বার অপারেশনের পরই তাকে আমরা মেনটেনেন্স করছি, তার শেপ দিচ্ছি, হ্যান ত্যান, সেরকম আমরা কখনোই করি না। কেন, তার কারণ ড্রিল বিট একটা লো কস্ট টুল, এটা একটা লো কস্ট টুল। ঠিক আছে, কিন্তু এটাই কি আমরা কোনো রকম লেদ মেশিনের সাথে করবো না, এটা করবো না। সেটার জন্য আমরা কি করে থাকি, সেটার জন্য আমরা ইউজ করে থাকি প্রিভেন্টিভ মেনটেনেন্স। সেটার জন্য আমরা ব্যবহার করে থাকি প্রিভেন্টিভ মেনটেনেন্স। প্রিভেন্টিভ মেনটেনেন্সে কি করা হয়ে থাকে, যন্ত্রপাতির একটা ডেফিনিট রান টাইমের পরে, ধরো ফর এক্সাম্পল কোনো যন্ত্র 5 ঘন্টা রান করলো, বা 5 দিন রান করলো, বা 1 মাস রান করলো, বা ফোর্টনাইট করলো, 14 দিন রান করলো, ঠিক আছে, 14 দিন রান করার পরে একটা ডেফিনিট টাইমের পরে সেটাকে কি করা হয়, সার্ভিস করা হয়, যাতে সেটা বিকল না হয়ে যায়। দ্যাট ইজ সার্ভিসের ক্ষেত্রে কি করা হয়ে থাকে, তার ভেতরে তার যে নাট স্ক্রু আছে সেগুলোকে টাইট দেওয়া হয়, সেটাতে লুব্রিকেশন করা হয়ে থাকে, এই সমস্ত জিনিসপত্রগুলো করা হয়। তার যে অপারেশনটা আছে সেখানে কোনো রকম কোনো ভাইব্রেশন আসছে নাকি, সেখানে কোনো রকম কোনো নয়েজ আসছে নাকি, সেগুলোকে চেক করা হয়। এটা আমরা যে কোনো ক্ষেত্রেই করে থাকি, যে কোনো এই হাই কস্ট আমাদের যে কোনো রকম টুলস রয়েছে, যেমন আমাদের গাড়ি রয়েছে, আমাদের কার বলো বা 2 হুইলার বলো, সেগুলোর ক্ষেত্রেও আমরা প্রিভেন্টিভ মেনটেনেন্স করে থাকি, আমরা সার্ভিসিং করিয়ে থাকি, ঠিক আছে। তো সেই সমস্ত গুলোর ক্ষেত্রে আমরা কি করে থাকি, প্রিভেন্টিভ মেনটেনেন্স করিয়ে থাকি আফটার আ সার্টেন পিরিয়ড অফ টাইম। ঠিক আছে, এটাতে সুবিধা কি অসুবিধা কি, এটার সুবিধা হচ্ছে এটা পরিকল্পিতভাবে করা হয়ে থাকে, এটা পরিকল্পিতভাবে করা হয়, তো এটা একটা প্ল্যান্ড ম্যানারে করা হয়, এর ফলে এর ব্রেকডাউন কম হয়, এর ফলে কি হয়ে থাকে, এর ব্রেকডাউন কম হয়, এর ফলে এর ব্রেকডাউন কম হয়ে যায়, এবং ব্রেকডাউন কম হওয়ার জন্য এর যদি কোনো রকম তারপরেও কোনো ডিফেক্ট আছে, সেক্ষেত্রে তার ডাউন টাইমটা কমে যায়, সেক্ষেত্রে তার বন্ধ পড়ে থাকার যে টাইমটা, দ্যাট ইজ বন্ধ হয়ে থাকা হয়ে থাকার যে সময়টা, সেটা আমাদের কি হয়ে যায় না, কমে যায়। ঠিক আছে, এবং কিন্তু এটাতে সব থেকে বড় জিনিস হচ্ছে, এটাতে হচ্ছে সার্ভিসিং করাতে হয় অপ্রয়োজনীয় সার্ভিসিং করা। ঠিক আছে, ধরো আমার ফর এক্সাম্পল আমার গাড়ির ক্ষেত্রে আমি ধরো কোনো একটা নতুন বাইক নিয়েছি, আমার বাইকের ক্ষেত্রে প্রয়োজনীয় বলে দিয়েছে সার্ভিস সেন্টার থেকে যে এটাকে আফটার 1 মান্থ ইনিশিয়াল সার্ভিসিং হবে, বা আফটার 1000 কিলোমিটার রান। এবার দেখা হলো 1 মাসে আমি ফর এক্সাম্পল 30 কিলোমিটার, 40 কিলোমিটার, 50 কিলোমিটার রান করেছি, তো 50 কিলোমিটার রানের পরেই 1 মাস গিয়ে আমাকে সার্ভিস করতে হচ্ছে। তো সেক্ষেত্রে তার যে সার্ভিসিং কস্টটা, সেটা আমার অনেক বেশি হাই হয়ে যায় রিলেটিভলি, যে আমি কতটা চালিয়েছি। ঠিক আছে, তো কম চালানোতে আমাকে বেশি সার্ভিসিং করতে হয়, তো এটা হচ্ছে এর একটা সমস্যা, ঠিক আছে, এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। যে ধরো ফর এক্সাম্পল আমার বাইকটা যদি 1000 কিলোমিটার রান হতো, সে 10 দিনে 1000 কিলোমিটার রান হয়ে গেল, আমি 10 দিন পরে গিয়ে সার্ভিস করে নিলাম, সেটা ঠিক আছে। কিন্তু দেখা গেলো আমার, যেহেতু বলেছে 1 মাসের মধ্যে সার্ভিস করতে, তো 1 মাসের মাথায় আমি গিয়ে দেখছি আমার সে ফর এক্সাম্পল 100 কিলোমিটার রান। তো 100 কিলোমিটার রানে অবভিয়াসলি গাড়িতে এমন কিছু ওয়্যার অ্যান্ড টিয়ার হবে না, আমার এমন কিছুই লুব্রিকেশন, অয়েল চেঞ্জ করার প্রয়োজন পড়বে না, বা অনেক কিছুই এরকম চেঞ্জ করার প্রয়োজন পড়বে না। ঠিক আছে, আমার ব্রেক শুও যে প্রচুর ক্ষয়ে যাবে এরকমও কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তো তখন সেক্ষেত্রে আমার সার্ভিসিং এর কস্টটা অপ্রয়োজনীয় হয়ে যায়, আমি সার্ভিসের জন্য যে কস্টটা পে করছি সেটা অ্যাকচুয়ালি প্রপার ওয়েতে ইউটিলাইজ হয়।
তো এটা হয়ে থাকে হচ্ছে প্রিভেন্টিভ মেনটেন্যান্সের সব থেকে বড় সমস্যা, ঠিক আছে, যেটা আমার রিঅ্যাক্টিভ মেনটেন্যান্সের ক্ষেত্রে থাকেই না। রিঅ্যাক্টিভ মেনটেন্যান্সের ক্ষেত্রে আমি তো কোনো মেনটেন্যান্সই করছি না, ঠিক আছে, কিন্তু তার ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা হচ্ছে এর সর্বোচ্চ ঝুঁকিটা, এর ঝুঁকিটা সব থেকে বেশি, মানে যখন তখন ডাউন টাইম চলে আসে, যখন তখন মেশিনটা ব্রেকডাউন হয়ে যেত, যখন তখন মেশিনটা বন্ধ হয়ে যেত। কিন্তু এর ক্ষেত্রে আমি মেনটেন্যান্স করিয়ে এসেছি, মানে অ্যাটলিস্ট একটা ডেফিনিট পিরিয়ড পর্যন্ত আমি জানি চলবে, নেক্সট মেনটেন্যান্স যাওয়ার আগে পর্যন্ত আমি জানি আমার ঠিকঠাক থাকবে। এবার মাঝখানে প্রবলেম দু একটা আসতে পারে, বাট ছোটোখাটো সেটাও ছোটোখাটো প্রবলেম, ঠিক আছে। তো এই জিনিসটা হয়ে থাকে প্রিভেন্টিভ মেনটেন্যান্স। তার পরিবর্তে এখন আমাদের কাছে মডার্ন যে মেনটেন্যান্স সিস্টেম আছে সেটা হচ্ছে প্রেডিক্টিভ মেনটেন্যান্স। সেটা হচ্ছে প্রেডিক্টিভ মেনটেন্যান্স। প্রেডিক্টিভ মেনটেন্যান্সের ক্ষেত্রে কি করা হয়ে থাকে? প্রেডিক্টিভ মেনটেন্যান্সের ক্ষেত্রে আমরা কি করি, আমাদের যে টুল রয়েছে তার গায়ে সেন্সর লাগিয়ে, আমাদের যে টুল আছে তার গায়ে আমরা কি করি, আমাদের যে টুল আছে তার গায়ে আমরা সেন্সর লাগিয়ে, ঠিক আছে। আমার কাছে যে ফর এক্সাম্পল কোনো হাই কস্টের টুল আছে, এটা অবভিয়াসলি হাই কস্ট টুলের ক্ষেত্রে ইউজ করা, হাই কস্ট টুলের, ঠিক আছে, এটা কখনোই লো কস্ট টুলের ক্ষেত্রে ইউজ করা হয় না। হাই কস্ট টুলের গায়ে প্লাস একটা সেন্সর লাগিয়ে দিচ্ছি, তো অবভিয়াসলি তার কস্ট আরো বেড়ে গেল। কিন্তু এটাতে সুবিধা কি, সেন্সর সবসময় এই যে টুল আছে এই টুলের হেলথ চেক করতে থাকে। এই টুলের সবসময় কি হয়, প্রতি মুহূর্তে ডিউরিং তার অপারেশন পিরিয়ড সে তার হেলথ চেক করতে থাকে। এবার যত হেলথ চেক করতে থাকে, এক সময় যখন তার হেলথটা আস্তে আস্তে ডিটোরিয়েট করে, সেই মেশিন বুঝতে পারে ইউজিং দ্য ডেটা, ঠিক আছে, তখন সে কি করে, তাকে ইন্ডিকেট করে দেয় যে হ্যাঁ না তোমার এবার মেনটেন্যান্সের প্রয়োজন আছে। যেমন এখন আমাদের মডার্ন ফোর হুইলারগুলোতে ব্যবহার করা হয়ে থাকে, আমাদের ড্যাশবোর্ডের উপরে প্রচুর রকম আমাদের সেন্সারের থ্রু দিয়ে আমাদের প্রচুর ইন্ডিকেটার আছে, সেই ইন্ডিকেটারের থ্রু দিয়ে বুঝতে পারি যে না আমার ফর এক্সাম্পল কুল্যান্টের টেম্পারেচার বেড়ে গেছে, আমার লুব্রিক্যান্টের টেম্পারেচার বেড়ে গেছে, এবার আমাকে গাড়ি দাঁড় করিয়ে রাখতে হবে। এরকম বিভিন্ন রকম সেন্সার আমরা ইউজ করে থাকি, ঠিক আছে, যেটা কিনা আমাদের প্রেডিক্টিভ মেনটেন্যান্সের পার্ট, যেটা হচ্ছে আমাদের প্রেডিক্টিভ মেনটেন্যান্স, যেটা থ্রু দিয়ে আমরা প্রেডিক্ট করতে পারি যে হ্যাঁ আমাদের এই প্রবলেমটা আসতে চলছে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমি প্রেডিক্ট করতে পারছি হ্যাঁ আমার প্রবলেমটা আসতে চলেছে, তখন আমি সেই জিনিসটাকে প্রিভেন্ট করব, এমন না যে আমি গাড়ি ফেলে রেখে দিয়েছি, 30 দিন বাদে গিয়ে আমাকে লুব্রিকেটিং অয়েল চেঞ্জ করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। এক্ষেত্রে আমার কি, যখন আমি দেখবো আমার লুব্রিকেটিং অয়েলের কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে, সেটা 1 মাস পরে হতে পারে, আমার 1 বছর পরে হতে পারে, সেটা সেন্সার আমাকে বলবে, সেই অনুযায়ী আমি আমার লুব্রিকেটিং অয়েলটা চেঞ্জ করবো। তো এক্ষেত্রে সব থেকে বড় জিনিস হলো যে এর যে ঝুঁকিটা সেটা সব থেকে কমে যায়, কিন্তু এটার ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা হচ্ছে সব থেকে বড় সুবিধা হচ্ছে সঠিক সময়ে মেনটেনেন্স, এমন না যে তুমি আগে মেনটেনেন্স করে দিচ্ছ বা পরে মেনটেনেন্স করছো, সেরকম ব্যাপার না, কিন্তু এটার প্রাথমিক খরচ বেশি, ঠিক আছে, প্রাথমিক খরচ অনেক বেশি, কারণ এমনিতেই তো হাই কস্ট টুল, তারপরে আবার এর গায়ে তুমি সেন্সার লাগিয়ে রেখেছো, সেন্সারের একটা কস্টিং আছে, এই সমস্ত কিছু দিয়ে এটা কি হয়ে থাকে, এটার কস্টিংটা ইনিশিয়াল কস্টিং, এর যে ইনিশিয়াল কস্টিং কস্ট, এটা প্রচন্ড হাই হয়ে থাকে, এই 3 টাইপের মেনটেনেন্স আমাদের যে কোনো প্রোডাকশন লাইন আপে এই 3টের মধ্যে যে কোনো একটা চলে থাকে, ঠিক আছে, এই 3টের মধ্যে যে কোনো একটা চলে থাকে, ডিপেন্ড করে যে আমার টুলসটা কিরকম আছে, জেনারেলি আমরা যদি ওয়ার্কশপের ক্ষেত্রে হিসাব করে থাকি, আমাদের যে টারেট লেদ আছে, ঠিক আছে, আমাদের যে টারেট লেদ বা অটোমেটিক যে লেদ, বা বলতে গেলে আমাদের অটোমেটিক লেদ, ঠিক আছে, তার ক্ষেত্রে আমাদের কি হয়ে থাকে, এই প্রেডিক্টিভ মেনটেনেন্স ইউজ হয়ে থাকে, ঠিক আছে, ওর ভেতরে সেন্সার আছে, অ্যাকচুয়েটার আছে, সেগুলো থ্রু দিয়ে আমরা জানতে পারি আমার এর কখন মেনটেনেন্সের দরকার, আমার এতে কখন লুব্রিক্যান্ট চেঞ্জ করতে হবে। এটার ক্ষেত্রে আমাদের নর্মাল লেদ বা বেড লেদ যেটা হয়ে থাকে, ঠিক আছে, আমাদের যেটা লেদ যেটা আমরা ওয়ার্কশপে জেনারেলি দেখে থাকি, যেটা আমরা কমনলি ওয়ার্কশপে দেখে থাকি, সেটার ক্ষেত্রে আমরা প্রিভেন্টিভ মেনটেনেন্স করে থাকি, দ্যাট ইজ আফটার ফোর্টনাইট বা আফটার 7 দিন পর বা 1 মাস পর আমরা তার প্রপার মেনটেনেন্স করে থাকি। আর রিঅ্যাক্টিভ মেনটেনেন্স করে থাকি ওই যে বললাম আমাদের ড্রিলগুলোর ক্ষেত্রে, আমাদের ড্রিল বিটের ক্ষেত্রে ওর আমরা কোনো আলাদা মেনটেনেন্স করি না, ওর যখন ডিফেক্টিভ হয়ে যাবে হয় ওকে আমরা চেঞ্জ করে ফেলবো, অথবা ওর উপরে আমরা কোনো রকম অপারেশন করে ওটাকে রেকটিফাই করার চেষ্টা করবো, ঠিক আছে। তো এই হয়ে থাকে আমাদের বেসিক 3টে মেনটেনেন্সের পার্থক্য এবং এদের রিলেটিভ স্টাডি, এটা তোমাদের একটু জানা প্রয়োজন, আমি চেষ্টা করেছি যতটা সম্ভব বাংলাতে এটাকে রেডি করে দেওয়ার, এবং তোমাদের যাতে ক্লিয়ার ওয়েতে তোমরা এটাকে বুঝতে পারো, ঠিক আছে। নেক্সট এই কোশ্চেনটা যেটা ছিল, তো ক্রিটিক্যাল ইকুইপমেন্টের ক্ষেত্রে আনএক্সপেক্টেড ডাউন টাইম যাতে আমরা বন্ধ করতে পারি, তো তার জন্য আমাদের যেটা বেস্ট পদ্ধতি সেটা হচ্ছে প্রিভেন্টিভ, প্রেডিক্টিভ মেনটেনেন্সের ক্ষেত্রে অবভিয়াসলি এটা আমাকে বলে দেবে যে কখন আমার ওটা ডিফেক্টিভ হবে, তো এখানে অবভিয়াসলি সেন্সার টার্ম বা টাইম ডিপেন্ডেন্ট এই জিনিসটা আমার উল্লেখ থাকবে, তখন আমি উত্তরটা দেবো প্রেডিক্টিভ। আর রিঅ্যাক্টিভ আর রান টু ফেলিওর এটা তো হচ্ছে যখন খারাপ হয়ে যাবে তখন সেক্ষেত্রে
ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট কি হয়ে থাকে, হোয়াট ইজ সিঙ্গেল রিভেটেড ল্যাব জয়েন্ট। সিঙ্গেল রিভেটেড ল্যাব জয়েন্ট এটা কোন চ্যাপ্টারের থেকে এসছে, এটা এসছে হচ্ছে আমাদের রিভেট থেকে, এটা এসছে হচ্ছে আমাদের রিভেট থেকে। ঠিক আছে, এটা এসছে হচ্ছে আমাদের রিভেট চ্যাপ্টার থেকে। রিভেট চ্যাপ্টার থেকে আমরা দেখেছিলাম মোটামুটি আমাদের একটা বা দুটো করে কোশ্চেন আসে প্রতি বছরই, একটা বা দুটো কমনলি আমাদের কোশ্চেন আসে এবং কোশ্চেনগুলো সোজা হয়ে থাকে। এটাও একটা যথেষ্ট সোজা কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেনটা কি বলেছে, এটা হচ্ছে একটা সিঙ্গেল রিভেটেড ল্যাব জয়েন্ট। ঠিক আছে, রিভেটের ক্ষেত্রে মনে রাখবে জেনারেলি আমরা দুই টাইপের জয়েন্ট খুব কমনলি ব্যবহার করি, আমরা দুই টাইপের জয়েন্ট খুব কমনলি ব্যবহার করে থাকি, একটা হচ্ছে ল্যাব জয়েন্ট, একটা হচ্ছে বাট জয়েন্ট। একটা হচ্ছে ল্যাব জয়েন্ট আর একটা হচ্ছে বাট জয়েন্ট। ল্যাব জয়েন্ট কি হয়ে থাকে, ল্যাব জয়েন্টে ধরো আমি রিভেট করছি দুটো স্ট্রিপের, এটা একটা স্ট্রিপ আছে আর এটা আর একটা, এই দুটো স্ট্রিপ যখন একে অপরের কোলের ওপর থাকবে, দ্যাট ইজ একে অপরের ওপরে রয়েছে, তখন সেটাকে বলা হয়ে থাকে ল্যাব জয়েন্ট। ল্যাব মানে আমরা জানি কোল, ঠিক আছে, ল্যাব মানে আমরা জানি কোল, ঠিক আছে, তো কোলের উপরে যখন রয়েছে তখন এটাকে বলা হয়ে থাকে ল্যাব জয়েন্ট, তখন এটাকে বলা হয়ে থাকে ল্যাব জয়েন্ট। একে অপরের উপরে যখন রয়েছে তখন সেটাকে বলা হয়ে থাকে ল্যাব জয়েন্ট। আর বাট জয়েন্ট কোনটাকে বলে, বাট জয়েন্ট হচ্ছে যখন তারা পাশাপাশি, বাট জয়েন্ট হচ্ছে যখন তারা পাশাপাশি, এটাকে বলা হয়ে থাকে বাট জয়েন্ট। কিন্তু এক্ষেত্রে জয়েন করব কি, এর জয়েন করার জন্য আমাদের কি হয়ে থাকে, এরকম দুটো প্লেটের প্রয়োজন, এরকম প্লেটের প্রয়োজন হতে পারে, আমি একটা প্লেট দিয়েছি, এবারে আমি একটা প্লেট দিয়েছি অথবা আমি দুটো প্লেট, ঠিক আছে, এগুলোকে স্ট্র্যাপ বলা হয়, এগুলোকে স্ট্র্যাপ বলা, ঠিক আছে, এগুলোকে স্ট্র্যাপ বলা, ঠিক আছে, ডবল স্ট্র্যাপ জয়েন্ট বা সিঙ্গেল স্ট্র্যাপ, এরকম দুটোও আমি ব্যবহার করতে, দ্যাট ইজ উপরে একটা ব্যবহার করেছি এবং নিচে একটা, এরকম দুটো স্ট্র্যাপ ব্যবহার করেছি, এখানে আমি রিভেট করে দিয়েছি আর এখানে রিভেট করে। তো এইভাবে আমরা দুটো পাত্তিকে, এটা হচ্ছে মেন পাত্তি আমাদের যাদের জয়েন করতে হতো, এই পাত্তি দুটোকে আমরা জয়েন করেছি, ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের মেন পাত্তি, ঠিক আছে, যেটাকে আমাদের জয়েন করতে। তো এটা হচ্ছে সিঙ্গেল রিভেটেড ল্যাব জয়েন্ট। তো ল্যাব জয়েন্ট মানে হচ্ছে এই টাইপের জয়েন্ট হচ্ছে আমাদের ল্যাব জয়েন্ট, এটা হচ্ছে আমাদের বাট জয়েন্ট, ঠিক আছে। তো দ্যাট ইজ এর ওপরে নিচে জয়েন করে, ঠিক আছে। সিঙ্গেল রিভেটেড মানে এর ভেতরে কেবলমাত্র একটাই রো আছে, সিঙ্গেল রো আছে, এর ভেতরে কেবলমাত্র একটাই রো আছে, সিঙ্গেল রো আছে। তো এটার উত্তর হবে জয়েন্ট মেড উইথ 3 রো, না 3টে রো তো নেই, জয়েন্ট মেড উইথ 4 রো, 4টে রো নেই, 2 রো, দুটো রো নেই, অনলি 1 রো অফ রিভেট, জয়েন্ট মেড উইথ অনলি 1 রো অফ রিভেট। তো এটাই হবে হচ্ছে, ঠিক আছে, যেখানে কেবলমাত্র একটাই রো আছে রিভেটে, ঠিক আছে। একটাই রো বলতে কি বোঝায়, ধরো এরকম আমি কোনো রিভেট করেছি, একটা প্লেট আছে, এর নিচে আর একটা প্লেট আছে, এর নিচে আর একটা প্লেট, এর যদি আমি ক্রস সেকশনাল ওয়েতে দেখি, সাইড ভিউ যদি আমি দেখি, সাইড ভিউ এরকম, ধরো আমি এখানে রিভেট করেছি, ঠিক আছে, তো জিনিসটা দেখতে এরকম হয়। তো এটা হচ্ছে সিঙ্গেল রো, এটা হচ্ছে আমার একটা রোতেই আছে, একটা রোতেই আছে, তার জন্য এটাকে বলা হয়ে থাকে আমার সিঙ্গেল রো রিভেট জয়েন্ট, এটাকেই বলা হয়ে থাকে আমার কি না, সিঙ্গেল রো রিভেট, এটা হচ্ছে আমার ল্যাব জয়েন্ট, সিঙ্গেল রো রিভেট ল্যাব জয়েন্ট, ঠিক আছে। এখানে আমরা এই যে সিঙ্গেল রিভেটেড ল্যাব জয়েন্ট, এখানে আমরা রিভেট সম্পর্কে একটু দেখে নিই, ঠিক আছে, রিভেট জয়েন্ট এবং তার বিভিন্ন প্রকারভেদ, রিভেটের যে বডি হয়ে থাকে সেটা কিরকম হয়ে থাকে সেটাও আমরা একটু দেখে নিই। চলো, রিভেটের ক্ষেত্রে এটাকে বলা হয়ে থাকে রিভেট, আমরা অবভিয়াসলি রিভেট দেখেছি সবাই, ঠিক আছে। রিভেটের এটাকে বলা হয়ে থাকে হেড বা মাথা, এই বডিটাকে বলা হয়ে থাকে শ্যাঙ্ক, এটাকে বডিটাকে বলা হয়ে থাকে শ্যাঙ্ক, আর এর নিচের যে পোর্শনটা আছে গোলাকার সেটাকে বলা হয়ে থাকে টেপ, ঠিক আছে, এটাকে বলা হয়ে থাকে টেপ। অ্যাকচুয়ালি কি করা হয়, ধরো এরকম আমাদের কোনো দুটো প্লেট রয়েছে, এই একটা প্লেট আর এই আর একটা প্লেট, এই দুটো প্লেটের মধ্যে এই রিভেটটাকে ঢোকানো হয়, এই রিভেটটাকে এরকম ভাবে ঢোকানো রয়েছে, ঠিক আছে, এই রিভেটটাকে ঢুকিয়েছি, তারপর এর ওপরে হ্যামারিং করা হয়, এর ওপরে আমাদের হ্যামারিং করা হয়, হ্যামারিং করে এই মাথাটাকেও আমি এরকম বেঁকিয়ে দিই, এরকম গোলাকার করে, এই মাথাটাকেও আমি এরকম গোলাকার করে দিয়ে এই দুটোকে আমরা জয়েন্ট করি, ঠিক আছে। এটা অবভিয়াসলি এরকম মেটেরিয়ালেরই তৈরি হবে যেটা কিনা আমার একটা ডাকটাইল মেটেরিয়াল, এটা কিনা আমার একটা ডাকটাইল মেটেরিয়াল। তো রিভেট আমার সবসময় একটা ডাকটাইল মেটেরিয়ালের তৈরি হয়, তার কারণ হচ্ছে একে আমাকে হ্যামারিং করে এর মেলিয়াবিলিটি অনেক ভালো হতে লাগে, কারণ একে আমাকে
হ্যামারিং এর থ্রু দিয়ে কি করতে হয় না, এই রকম একটা শেপ, এর হেডের সিমিলার শেপ আমাকে প্রোভাইড করতে হয়। সবসময় হেডের সিমিলার হবে এমন কোনো ব্যাপার নেই, বাট মোটামুটি একটা হেডের সিমিলার শেপ আমাকে প্রোভাইড করতে হয়, যাতে এই দুটো যে আমার প্লেট আছে, তারা একে অপরের সাথে জয়েন হয়ে যায়। ঠিক আছে, এরা একে অপরের সাথে জয়েন হয়ে যায়, এবং সেটা আমরা ফোর্সটা বা হ্যামার ব্লোটা অ্যাপ্লাই করে থাকি হচ্ছে এই লেজ বা টেল পোর্শন। ঠিক আছে, এর মাথার আকৃতির উপর ডিপেন্ড করে একে বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন প্যান হেড দেখে, ছবি দেখে বুঝতে পারছো, এটা হচ্ছে কাউন্টার সিঙ্ক হেড। ঠিক আছে, কাউন্টার সিঙ্ক হেড ব্যবহার করা হয় যাতে কোনো উপরের মাথার এক্সট্রুডেড পোর্শন না থাকে। ঠিক আছে, আমরা রিভেট দেখেছি আমাদের ব্রিজের ক্ষেত্রে, আমরা প্রচুর রিভেট দেখেছি। ঠিক আছে, ব্রিজের ক্ষেত্রে প্রচুর রিভেট দেখেছি, যেরকম উঁচু উঁচু মাথা উঠে থাকে। ঠিক আছে, ওগুলো সবই হচ্ছে হয় সেমি টিউবুলার হেড হয়ে থাকে অথবা প্যান হেডের। ঠিক আছে, এটা হচ্ছে সেমি টিউবুলার হেড, এটা হচ্ছে টিউবুলার হেড। ঠিক আছে, এগুলো সব হচ্ছে বিভিন্ন সাইজের হয়ে থাকে। ঠিক আছে, এবার রিভেট সাধারণত যেগুলোর যে মেটেরিয়াল দিয়ে তৈরি হয়ে থাকে বেশিরভাগই মাইল্ড স্টিল হয়ে থাকে। মাইল্ড স্টিল, তামা, ব্রাশ, অ্যালুমিনিয়াম, এগুলো সবকটাই হচ্ছে প্রচন্ড ডাকটাইল হয়ে থাকে। এগুলো সবকটাই হচ্ছে প্রচন্ড ডাকটাইল মেটেরিয়াল হয়ে থাকে। এদের মেলিয়াবিলিটি অনেক হাই থাকে। এদের মেলিয়াবিলিটি মেলিয়া এদের মেলিয়াবিলিটি অনেক হাই থাকে, অনেক বেশি থাকে এদের মেলিয়াবিলিটি। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে একটু মাথায় রাখতে হবে। তার জন্য অবভিয়াসলি কাস্ট আয়রন দিয়ে যার মেলিয়াবিলিটি খুব কম, যার সেটা কখনোই আমার একটা ডাকটাইল মেটেরিয়াল নয়, সেটা আমার একটা ব্রিটেল মেটেরিয়াল, তো কখনোই আমি কাস্ট আয়রন দিয়ে আমার রিভেট তৈরি করব না। কাস্ট আয়রন দিয়ে আমি আমার রিভেট তৈরি করব না। ঠিক আছে, রিভেট কোথায় কোথায় ব্যবহার করা হয়ে থাকে? রিভেট আমরা ব্যবহার করে থাকি রেলওয়ে কোচ, ওয়াগন, ইঞ্জিনের বয়লার। ঠিক আছে, এগুলোতে। এছাড়া ব্রিজ, বিল্ডিং, ট্যাঙ্ক, জাহাজ নির্মাণে এই সমস্ত জায়গায় রিভেট গুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, রিভেটের বিভিন্ন রকম জয়েন্ট থেকে থাকে। ঠিক আছে, যেমন এই যে এখানে দেখিয়েছি ল্যাব জয়েন্ট এবং বার জয়েন্ট। ঠিক আছে, ল্যাব জয়েন্ট এবং বার জয়েন্ট, এই যে ল্যাব জয়েন্ট এবং বার জয়েন্ট। ল্যাব জয়েন্ট তুমি দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ল্যাব জয়েন্ট, এটা হচ্ছে ল্যাব জয়েন্ট, এটা হচ্ছে দুটো স্ট্রিপ রয়েছে, তো এটা ডবল রিভেটেড ল্যাব জয়েন্ট। ঠিক আছে, সেরকম ল্যাব জয়েন্টের বিভিন্ন প্রকার, সিঙ্গেল রিভেটেড, ডবল রিভেটেড, ট্রিপল রিভেটেড ল্যাব জয়েন্ট রয়েছে। ঠিক আছে, বার্ড জয়েন্টের ক্ষেত্রে এই যে উপরে যে একটা আমার স্ট্র্যাপ প্লেট রয়েছে, এটাকে হচ্ছে সিঙ্গেল স্ট্র্যাপ। ঠিক আছে, যদি একটাই প্লেট থাকে সেটাকে বলে সিঙ্গেল স্ট্র্যাপ বার জয়েন্ট, আর যদি দুটো প্লেট থাকে দ্যাট ইজ উপরে একটা নিচে একটা, এই দুটো হচ্ছে আমার মেন প্লেট যাদের আমি জয়েন করছি। আর এটা হচ্ছে আমার স্ট্র্যাপ প্লেট, আর নিচেরটাও হচ্ছে আমার স্ট্র্যাপ প্লেট। এই দুটো হচ্ছে আমাদের স্ট্র্যাপ প্লেট হয়ে থাকে। ঠিক আছে, এই দুটো হয়ে থাকে হচ্ছে আমাদের স্ট্র্যাপ প্লেট। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে বেশ ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো হচ্ছে আমাদের রিভেটের জন্য একটু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এখানে আমার যেটা ছিল সিঙ্গেল রিভেটেড ল্যাব জয়েন্ট, তো ওয়ান রো অফ রিভেট দিয়ে আমরা কি করে থাকি, সিঙ্গেল রিভেটেড ল্যাব জয়েন্টটা। এটা গেল হচ্ছে আমাদের রিভেটের ক্ষেত্রে। নেক্সট কি আছে দেখি। Next, if the basic size of a diameter of a shaft is 75 millimeter and variation limit of 0.02 millimeter is given, then its tolerance in millimeter. এর টলারেন্সটা কত মিলিমিটার আছে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, চলো, এটা আছে হচ্ছে আমাদের লিমিট ফিট টলারেন্স। ফিট ফিট টলারেন্সের, এটা আমরা আগের দিনই দেখেছিলাম। এই চ্যাপ্টার থেকে মোটামুটি আমাদের 2 থেকে 3টে বা 4টে কোশ্চেন অলমোস্ট আসবেই আসবে, প্রত্যেকটা শিফটেই এসছে। ঠিক আছে, তো এটা বেশ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং বেশ একটা কনসেপচুয়াল চ্যাপ্টার। ঠিক আছে, তো এটা কি হয়ে থাকে, এটার ক্ষেত্রে কি হয়ে থাকে, এটার ক্ষেত্রে আমাদের যে বেসিক সাইজ আছে, কোনো একটা শ্যাফট আছে, শ্যাফটের বেসিক সাইজ, শ্যাফটের বেসিক সাইজ শ্যাফটের ক্ষেত্রে বেসিক সাইজ আছে 75 মিলিমিটার, মানে ড্রয়িং এ তার সাইজ দিয়ে দিয়েছে 75 মিলিমিটার। আর ভ্যারিয়েশন দিয়েছে 0.02 মিলিমিটার, অবভিয়াসলি প্লাসে আছে। তো অবভিয়াসলি এর যে ভ্যারিয়েশনটা আছে এটা হচ্ছে আপার ভ্যারিয়েশন। লোয়ার ভ্যারিয়েশন এক্ষেত্রে কিছু দিয়ে দেয়নি, মানে অবভিয়াসলি আমি 0 মিলিমিটার ধরে নেব। ঠিক আছে, তো এর টলারেন্স কত হবে? টলারেন্স হবে হচ্ছে আপার ভ্যারিয়েশন বা আপার ডেভিয়েশন মাইনাস লোয়ার ডেভিয়েশন। বা আপার ভ্যারিয়েশন লোয়ার ভ্যারিয়েশন 0.02 মাইনাস 0 ইজ 0.02 মিলিমিটার। এটা হবে হচ্ছে এর সঠিক। ঠিক আছে, তো এটাই হচ্ছে এর ভ্যারিয়েশন। ঠিক আছে, এবারে এর কয়েকটা জিনিস সম্পর্কে আমরা একটু দেখে নিই।
ঠিক আছে, এর কয়েকটা জিনিস সম্পর্কে বা এর টার্মিনোলজি গুলো, এখানে আমি অনেক টার্মিনোলজি ইউজ করেছি, আপার ভ্যারিয়েশন, লোয়ার ভ্যারিয়েশন, শ্যাফট, বেস সাইজ, এগুলো কি জিনিস সেটা সম্পর্কে একটু ছোট্ট করে গল্প করে নিই, বা টলারেন্স, ঠিক আছে, সেটা সম্পর্কে আমরা একটু ছোট্ট করে গল্প করে নিই। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো। এখানে অনেক কিছু লিখে দেওয়া আছে, বাট আমি এখানে বেটার তোমাদের সামনে ড্র করে দেখাই, তো সেটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ধরো একদম নিচে এটা আছে হচ্ছে আমার রেফারেন্স লাইন, এটা আছে হচ্ছে আমার রেফারেন্স লাইন, বা এটারই আর এক নাম হচ্ছে জিরো লাইন। ঠিক আছে, আমাদের এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে শ্যাফট আর একটা হচ্ছে হোল। ঠিক আছে, আমরা জানি হোলের মধ্যে শ্যাফট সবসময় ঢোকে। ঠিক আছে, আমাদের কোনো অ্যাসেম্বলির ক্ষেত্রে আমরা কি করে থাকি, কোনো একটা হোল আছে, ওয়েদার ইট ইজ সার্কুলার সেকশন হতে পারে, সেটা রেক্ট্যাঙ্গুলার সেকশন হতে পারে, বা অন্য যে কোনো সেকশন হতে পারে, ওভাল সেকশন হতে পারে। তো সেই সেকশনের মধ্যে আমার কি হয়, একটা শ্যাফট ঢোকে, এটাকেই আমরা বলে থাকি অ্যাসেম্বলি। এটাকেই আমরা কি বলে থাকি না, অ্যাসেম্বলি বলে থাকি। তো হোলের মধ্যে শ্যাফটের যে এন্টার হয়ে থাকে সেটাকেই আমরা বলে থাকি অ্যাসেম্বলি। ঠিক আছে, এবার শ্যাফটের বিভিন্ন সাইজ হবে, হোলের বিভিন্ন সাইজ হতে পারে। ঠিক আছে, তো সেই অনুযায়ী অ্যাসেম্বলি ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে। ঠিক আছে, এবার বেস সাইজ যেটা হয়ে থাকে, বেস সাইজ যেটা হয়ে থাকে সেটা হচ্ছে শ্যাফট আর হোলের জন্য সেম হয়ে থাকে। বেস সাইজ কি, এটাই হচ্ছে আমার ড্রয়িং সাইজ। ড্রয়িং, ড্রয়িং এ আমাকে যে সাইজটা মেনশন করে দিই সেটাকে বলা হয়ে থাকে বেস সাইজ। ধরো শ্যাফট এবং হোল দুজনের ক্ষেত্রে এটা হচ্ছে আমার বেস সাইজ, এটা হচ্ছে আমার বেস সাইজ। ফর এক্সাম্পল এটা আছে হচ্ছে 10 মিলিমিটার, দ্যাট ইজ 10 মিলিমিটার হাই, মানে আমার কাছে একটা শ্যাফট আছে, আমার কাছে একটা শ্যাফট আছে, এটা হচ্ছে শ্যাফট, এর ডায়ামিটার কত আছে 10 মিলিমিটার, এবং আমার কাছে একটা হোল আছে, একটা হোল আছে, হোলের যে ইন্টারনাল ডায়া এটা হবে হচ্ছে আমার 10 মিলিমিটার, হোলের যে ইন্টারনাল ডায়া সেটা হচ্ছে আমার 10 মিলিমিটার, আর আমার শ্যাফটের যে এক্সটার্নাল ডায়া সেটা হচ্ছে আমার 10 মিলিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমার বেস সাইজ ফর হোল অ্যান্ড শ্যাফট। ঠিক আছে, এবার এটার ক্ষেত্রে শ্যাফট বা হোল যখন আমাদের আলাদা আলাদা জায়গায় প্রোডাকশন হচ্ছে, অবভিয়াসলি এই 10 মিলিমিটার ডাইমেনশনটা মেনটেন করা পসিবল না। তো তার জন্য আমরা কি করে থাকি, একটা টলারেন্স জোনের মধ্যে আমরা করে থাকি, একটা প্রপার টলারেন্স জোনের মধ্যে আমরা করে থাকি। তো শ্যাফটের ক্ষেত্রেও সেম একটা, ধরো শ্যাফটের ক্ষেত্রে আমাকে টলারেন্স জোন একটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, শ্যাফটের ক্ষেত্রে আমাকে টলারেন্স জোন দিয়ে দিয়েছে একটা, আর হোলের ক্ষেত্রেও আমাকে সেরকম একটা টলারেন্স জোন দিয়ে দিয়েছে। শ্যাফটের ক্ষেত্রে টলারেন্সটা কি হতে পারে, শ্যাফটের ক্ষেত্রে টলারেন্স এরকম হতে পারে যে ধরো ফর এক্সাম্পল এটা তো আমার আই 10 আছে, তো এটা হচ্ছে বেস সাইজ, টলারেন্স জোন এরকম হতে পারে 0.5 আছে 0.2। ঠিক আছে, দ্যাট ইজ শ্যাফটের, শ্যাফটের ম্যাক্সিমাম সাইজ হতে পারে 10.05। তো এটা হচ্ছে আমার 10.05, এটা হচ্ছে আমার 10.05, যেটা হচ্ছে শ্যাফটের ম্যাক্সিমাম সাইজ। এখান থেকে যদি আমি হিসাব করি হচ্ছে 10.5, 10.5 মিলিমিটার, এটা হচ্ছে শ্যাফটের ম্যাক্সিমাম সাইজ। এটাকেই বলা হয়ে থাকে আপার ডেভি, এটাকেই বলা হয়, ঠিক আছে, বা আপার লিমিট, আপার লিমিট অফ সাইজ। ঠিক আছে, এটাকেই বলা হয়ে থাকে আপার ডেভিয়েশন বা আপার লিমিট অফ। ঠিক আছে, আর লোয়ার লিমিট ফর শ্যাফট, শ্যাফটের জন্য লোয়ার লিমিট কোনটা, 10 এর থেকে 0.2 মাইনাস যদি আমি করি, 0.2 যদি আমি বিয়োগ করে থাকি, দ্যাট ইজ এটা, এটা হয়ে থাকে হচ্ছে 9.8 মিলিমিটার। এটা হবে হচ্ছে, এটা হবে হচ্ছে এর লোয়ার লিমিট, এটা হবে হচ্ছে এর লোয়ার, দ্যাট ইজ এই যে জোনটা আমি পেলাম, 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 এই যে জোনটা, এটাকেই বলা হয়ে থাকে এর টলারেন্স জোন। এই জোনটাকেই বলা হয়ে থাকে এর টলারেন্স, টলারেন্স, দ্যাট ইজ এর আপার লিমিট বা আপার ডেভিয়েশন মাইনাস লোয়ার লিমিট, সেটা হচ্ছে লোয়ার ডেভিয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে ফর শ্যাফট। সেম হয়ে থাকে হোলের জন্য, সেম হয়ে থাকে হোলের জন্য। হোলের ক্ষেত্রে ধরো এর বেস সাইজ দিয়ে দিয়েছে 10, যেটা কোশ্চেনে গিভেন আছে, আর এর ক্ষেত্রে আপার ডেভিয়েশন দিয়ে দিয়েছে 1, আর লোয়ার ডেভিয়েশন দিয়ে দিয়েছে সে 0.1, লোয়ার ডেভিয়েশন দিয়ে দিয়েছে -0.1। ঠিক আছে, তো এক্ষেত্রে আপার ডেভিয়েশনটা কিরকম হবে, আপার ডেভিয়েশনটা হচ্ছে দ্যাট ইজ 1 মানে হচ্ছে মানে সব থেকে বড় সাইজের হোল যেটা আমরা এই অ্যাসেম্বলির মধ্যে নিতে পারবো সেটা হচ্ছে 10 + 1, দ্যাট ইজ 11, 11 মিলি। ঠিক আছে, তো এটা হচ্ছে আপার ডেভিয়েশন, ডেভিয়েশন ফর হোল,
আপার ডেভিয়েশন বা আপার লিমিট ফর হোল, ঠিক আছে, আপার লিমিট বলা হয়ে থাকে, ঠিক আছে। আর এটা 9.9, এটা হচ্ছে লোয়ার লিমিট, লোয়ার ফর হোল। তো এই দুটোর যে ডিফারেন্স, এটাকেও বলা হয়ে থাকে কার টলারেন্স জোন। এটা হচ্ছে হচ্ছে কার না হোলের টলারেন্স, হলো আমার হোলের টলারেন্স, এটা হলো আমার হোলের টলারেন্স। এভাবেই আমরা টলারেন্স জোন ক্যালকুলেট করে থাকি কিনা, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তো এক্ষেত্রে আমাদের কি দিয়ে দিয়েছে, আপার ভেরিয়েশন দিয়ে দিয়েছে 0.02 মিলিমিটার, ঠিক আছে, আর লোয়ারটা দেয়নি মানে সেটা হচ্ছে 0 আছে, ঠিক আছে। তো এই দুটো ডিফারেন্স থেকে আমরা টলারেন্সের উত্তর, ঠিক আছে। আর বেস সাইজ দিয়ে দিয়েছে 75, তো বেস সাইজ দিয়ে দিয়েছে 75, তো আমাকে যদি বলে ভেরিয়েশন লিমিট প্লাস 0.02 গিভেন, তো আপারটাও যদি আমাকে বের করতে বলতো আপার লিমিট কত, আপার লিমিট আমি পরিষ্কার লিখে দিতে পারতাম 7.02 মিলিমিটার, পরীক্ষায় হয়তো এই আপার লিমিট আসতো। বা আমাকে যদি বলতো লোয়ার লিমিট কত হবে, লোয়ার লিমিট তাহলে আমি লিখতাম 75.0, ঠিক আছে। কারণ এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে না, আমার লোয়ার লিমিট বা লোয়ার ডেভিয়েশন কিছু উল্লেখ করে দেয়নি, তার মানে লোয়ার লিমিট হবে হচ্ছে 75 মিলিমিটার। তো এভাবে আমার ডেভিয়েশন উল্লেখ করে দিয়ে আমাকে আমার টলারেন্স জোনও বের করতে বলতে পারে, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি এটাকে বলা হয়ে থাকে লিমিট, আর যদি আমি এই বেস সাইজ থেকে ক্যালকুলেট করি এটাকে বলা হয়ে থাকে তখন ডেভিয়েশন। এই জিনিসটা দাঁড়াবে হচ্ছে আমার আপার ডেভিয়েশন, এটা হবে হচ্ছে আমার লোয়ার ডেভিয়েশন। এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি এটা হবে হচ্ছে আমার লোয়ার ডেভিয়েশন, লোয়ার। দিস ইজ অলসো ট্রু, দিস ইজ অলসো, এটা অবশ্যই ইয়ের জন্য, ফ্যাক্টের জন্য ট্রু হয়ে যায়, ঠিক আছে। তো এটাই হয় হচ্ছে আমাদের লিমিট ফিট টলারেন্সের যে পোর্শনটা, ঠিক আছে। এটা দিয়ে আমরা বিভিন্ন ইয়ে জিনিস ড্র করতে পারি, ঠিক আছে। তো এক্ষেত্রে এর উত্তরটা হবে 0.02 মিলিমিটার। এখানে আমাদের দেখিয়ে দিয়েছি আমরা, ঠিক আছে। এটা হচ্ছে আপার হোলের ক্ষেত্রে আপার লিমিট লোয়ার লিমিট, এবং শ্যাফটের ক্ষেত্রেও আপার লিমিট লোয়ার লিমিট, আপার লিমিট এটা হচ্ছে লোয়ার লিমিট, এগুলো আমাদের দেওয়া রয়েছে, ঠিক আছে। দিয়ে এর সাহায্যে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ফিট হয়ে থাকে, ক্লিয়ারেন্স ফিট, ইন্টারফেয়ারেন্স ফিট এবং ট্রানজিশন ফিট আমরা পেয়ে থাকি, ঠিক আছে। ক্লিয়ারেন্স ফিটের ক্ষেত্রে আমাদের কি হয়ে থাকে, ক্লিয়ারেন্স ফিটের ক্ষেত্রে আমাদের যে লোয়ার লিমিট অফ আমাদের হোল, সেটা হচ্ছে আপার লিমিট অফ ক্লিয়ারেন্স ফিটের ক্ষেত্রে লোয়ার লিমিট অফ হোল, এটা কি হয়ে থাকে, বড় হয়ে থাকে কার থেকে, আপার লিমিট অফ শ্যাফট, আপার লিমিট অফ শ্যাফটের থেকে সেটা বড় হয়ে যায়, ঠিক আছে। মানে হোলের সব থেকে ছোট সাইজটা আমার শ্যাফটের সব থেকে বড় সাইজের থেকেও বড় হবে, ঠিক আছে। তো স্বাভাবিক সেখানে কি হবে, হোল আর শ্যাফটের অ্যাসেম্বলির মধ্যে সবসময় একটা ক্লিয়ারেন্স থাকবে, সেখানে শ্যাফটের অ্যাসেম্বলির মধ্যে সবসময় কি থাকবে না, একটা ক্লিয়ারেন্স থাকবে, ঠিক আছে। তার জন্য তাকে বলা হয়ে থাকে ক্লিয়ারেন্স ফিট, ঠিক আছে। এবার এই ক্লিয়ারেন্স ফিটে ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স মিনিমাম ক্লিয়ারেন্স আমরা বের করতে পারি। ইন্টারফিয়ারেন্স ফিট কোনটাকে বলা হয়ে থাকে, যদি আমার আপার লিমিট অফ শ্যাফট, আপার লিমিট অফ হোল, আপার লিমিট অফ হোল, ঠিক আছে, এটা যদি ছোট হয়ে থাকে লোয়ার লিমিট অফ শ্যাফটের, এটা যদি ছোট হয়ে থাকে লোয়ার লিমিট অফ শ্যাফটের থেকে, লোয়ার লিমিট অফ শ্যাফট মানে সব থেকে ছোট সাইজের শ্যাফটের থেকেও যদি হোলের সব থেকে বড় সাইজটা সেটা যদি আরো ছোট হয়ে থাকে, তো অবভিয়াসলি সেটা সেই শ্যাফটটা হোলের মধ্যে ঢুকবে না, তো সেক্ষেত্রে যে ফিটটা তৈরি হবে সেটা হচ্ছে ইন্টারফেয়ারেন্স, ঠিক আছে। যেমন হচ্ছে আমাদের গরুর গাড়ির চাকায় বাইরে যে রাবার এই যেটা লাগানো হয়ে থাকে সেটার জন্য, ঠিক আছে। তো ইনিশিয়ালি ওটা সাইজে ছোট থাকে, ওটাকে গরম করে এক্সপ্যান্ড করা হয়, বেডি যেটা লাগানো হয় ওটাকে এক্সপ্যান্ড করা হয়, বড় করে মানে গরম করে বড় করা হয়, তারপর লাগানো হয়, তারপর যখন আবার ওর নর্মাল টেম্পারেচারে আসে ও ছোট হয়ে যায় এবং ওর গায়ে পুরো আঁকড়ে ধরে, ঠিক আছে। তো সেটাকেই করা হয়ে থাকে কিনা ইন্টারফেয়ারেন্স ফিট, সেটাকেই বলা হয়ে থাকে ইন্টারফেয়ারেন্স ফিট, ঠিক আছে। ক্লিয়ারেন্স ফিটের মধ্যে সবসময় হোল আর শ্যাফটের মধ্যে আমার একটা গ্যাপ থাকবে, ইন্টারফেয়ারেন্স ফিটের ক্ষেত্রে এই গ্যাপটা থাকবে না, এই গ্যাপটা থাকবে না। আর ট্রানজিশন ফিট হয় হচ্ছে এই ক্লিয়ারেন্স ফিট আর ইন্টারফেয়ারেন্স ফিটের মাঝখানের পজিশনকে বলা হয়ে থাকে ট্রানজিশন ফিট, এই দুটো ফিটের মাঝখানের পজিশনকে বলা হয়ে থাকে কি না ট্রানজিশন। Next question. Next question. Which of the following files is used for filing narrow groove and angle above 10 degree?
আমরা ফাইলিং এর জন্য বিভিন্ন ফাইল ব্যবহার করে থাকি। ফাইলিং আমাদের একটা অপারেশন, ঠিক আছে, এটা যদিও একটা কাটিং অপারেশন, তারপরেও ফাইল চ্যাপ্টারটা আমরা পড়ে থাকি হচ্ছে মেনলি মার্কিং টুল। মার্কিং, এটা যদিও একটা কাটিং টুলের পার্ট, কিন্তু আমাদের বইয়ের এটা মোটামুটি মার্কিং টুলের চ্যাপ্টারের মধ্যেই দেওয়া রয়েছে। মার্কিং টুলের চ্যাপ্টারের মধ্যে এটা দেওয়া রয়েছে ফাইলটা, ঠিক আছে। তো ফাইল বেশ ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। তো আমাদের ডিফারেন্ট টাইপ অফ ফাইল আমরা ইউজ করে থাকি, প্রায় 8-9 রকমের 10 রকমের ফাইল আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। তো কোন ফাইলটা ইউজ করে আমরা ন্যারো গ্রুপ, গ্রুপ মানে হচ্ছে এরকম কোনো গ্রুপ, ঠিক আছে, এরকম ধরো কোনো একটা সারফেস রয়েছে, এটা হচ্ছে একটা ন্যারো গ্রুপ, ঠিক আছে, এই যে এরিয়াটা এটা হচ্ছে একটা ন্যারো গ্রুপ, এই ন্যারো গ্রুপ এবং অ্যাঙ্গেল অ্যাবাভ 10 ডিগ্রি সেটাকে আমরা ফাইল করতে পারি, ঠিক আছে, 10 ডিগ্রির ওপরের অ্যাঙ্গেল এবং ন্যারো গ্রুপকে আমরা ফাইলিং করি। এটা আমরা মেইনলি ফাইল করে থাকি হচ্ছে নাইফ এজ ফাইল দিয়ে। নাইফ এজ ফাইল দিয়ে আমরা এই ফাইলিংটা করে থাকি। নাইফ এজ ফাইলিং দিয়ে আমরা এই ফাইলিংটা করে থাকি, ঠিক আছে। তো ফাইলের ডিটেলস আমরা একটু দেখে নিই, ফাইলের ডিটেলস গুলো আমরা একটু দেখে নিই। এখানে আমরা বিভিন্ন টাইপের ফাইলস আমরা এখানে দিয়েছি। একটা হচ্ছে ফ্ল্যাট ফাইল, এই সারফেসটা পুরো ফ্ল্যাট থাকে, ঠিক আছে, এই সারফেসটা পুরো ফ্ল্যাট থাকে। এটা কোথায় কোথায় ব্যবহার করা হয় দেখে নিই, ঠিক আছে। এটা মেইনলি ফিনিশিং এর কাজের জন্য ব্যবহার হয়, ঠিক আছে। এবার ফাইল দু রকমের হয়ে থাকে, ঠিক আছে, ফাইলের কাটের উপর ডিপেন্ড করে, এর উপরে যে কাটটা থাকে সেই কাটের উপর ডিপেন্ড করে ফাইল মেইনলি দু রকমের হয়। একটা হচ্ছে সিঙ্গেল কাট ফাইল, একটা হচ্ছে সিঙ্গেল কাট ফাইল যার উপরে এরকম এরকম ভাবে একটা ফাইল কাট থাকে, ঠিক আছে, সেটাকে বলে সিঙ্গেল কাট ফাইল। আর একটা হচ্ছে ডবল কাট ফাইল। ডবল কাট ফাইলের ক্ষেত্রে কি রকম থাকে, একটা হচ্ছে এরকম তো থাকে, প্লাস হচ্ছে আবার এরকম এরকম, ঠিক আছে, এটাকে বলা হয়ে থাকে ডবল কাট ফাইল, এটাকে বলা হয়ে থাকে ডবল কাট ফাইল, ঠিক আছে, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ডবল কাট ফাইল। এক তো এরকম এরকমও আছে, প্লাস এরকম এরকমও আছে, ঠিক আছে। তো এর ভেতরে দুটো এরকম অ্যাঙ্গেল থাকে, ঠিক আছে। যেটা সিঙ্গেল কাট ফাইল হয়ে থাকে সেটার অ্যাঙ্গেল হয়ে থাকে 60 ডিগ্রি, আর এর ক্ষেত্রে দুটো অ্যাঙ্গেল থাকে, একটা হচ্ছে 60 হয় না, এটা অ্যাকচুয়ালি 60 থেকে একটু কমই হয়, জেনারেলি 55 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে থাকে, ঠিক আছে। 50, দেখো এখানে লেখা আছে কিছু 55 ডিগ্রি অ্যাঙ্গেল ব্যবহার, এটা 55 ডিগ্রির কাছে অ্যাঙ্গেল হয়, আর একটা অ্যাঙ্গেল অলমোস্ট 71 ডিগ্রি, ঠিক আছে। আর একদিকে যে কাটাটা থাকে ওটার অ্যাঙ্গেল অলমোস্ট 71 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে, ঠিক আছে। সিঙ্গেল কাট ফাইল মেনলি এটা দিয়ে নরম ধাতু যেমন অ্যালুমিনিয়াম, পিতল, সীসা, গ্রাফাইট এগুলো ফাইলিং এর জন্য ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে। আর এটা দিয়ে মসৃণ ফিনিশ আমরা পেয়ে থাকি, এবং এর ক্ষেত্রে চিপ সহজেই রিমুভ হয়। এর ক্ষেত্রে চিপ সহজেই রিমুভ হয়। চিপ হচ্ছে ধরো কোনো একটা সারফেসের ওপর আমি ফাইলিং অপারেশন করি, কোনো একটা সারফেসের ওপরে আমি এরকম একটা ফাইলিং অপারেশন, এইভাবে আমরা ফাইলিং অপারেশন, ঠিক আছে। তো ফাইলিং অপারেশন করার ফলে এর গায়ের থেকে কিছু রাব বেরোবে, ঠিক আছে, যেগুলোকে বলা হয়ে থাকে কি না চিপ, যেগুলোকে বলা হয়ে থাকে চিপ, ঠিক আছে। এই চিপ রিমুভাল হয়ে থাকে, ঠিক আছে, যার জন্য এটা একটা কাটিং টুলও, ঠিক আছে। তো এই যে চিপ রিমুভাল হয়ে থাকে, এই রিমুভালটা অনেকটা ইজি হয়, তার কারণ হচ্ছে এই যে মাঝখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এই যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোর মধ্যে দিয়ে চিপগুলো ফ্লো হয়ে যেত, এই গ্রুপগুলোর মধ্যে দিয়ে চিপগুলো খুব ইজিলি ফ্লো হয়ে যেত, ঠিক আছে। আর ডবল কাটের ক্ষেত্রে এই ফাইলিংটা একটু জটিল হয়ে থাকে, তার জন্য ফাইলগুলো যেগুলো ডবল কাট ফাইল আছে ঘষতে গেলে দেখবে বারবার উঠে উঠে চলে আসে, বা বারবার জ্যাম হয়ে যায়, ইজিলি তুমি ফাইল করতে পারবে, ঠিক আছে। কিন্তু এটা কঠিন ধাতুর ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী থাকে, কারণ এর দাঁতগুলোতেও আবার হেলিক্স কাটা থাকে, দাঁতগুলোতেও এরকম মানে এর যে দাঁতগুলো আছে সেই দাঁতগুলোর মধ্যেও আবার কাটা কাটা রয়েছে, ঠিক আছে। তো তার ফলে যে হার্ড যে মেটেরিয়াল গুলো রয়েছে, যে মেটাল গুলো রয়েছে যেমন স্টিল, কাস্ট আয়রন, ব্রোঞ্জ, এগুলোর ফাইলিং এর জন্য এটা উপযুক্ত, ঠিক আছে। এটার ক্ষেত্রে মেটেরিয়াল রিমুভাল অনেক বেশি পাওয়া যায়, এটার ক্ষেত্রে আমরা মেটেরিয়াল রিমুভালটা অনেক বেশি পাই, কারণ এটাতে ডবল কাট থাকে। মেনলি ফাইলের এই কাটের উপর বেস করে এদের এই দুই টাইপের ভাগ করা হয়ে থাকে, ঠিক আছে। আর জেনারেলি ফাইলের ক্ষেত্রে এই সমস্ত ফাইল হয়ে থাকে, ঠিক আছে। ফ্ল্যাট ফাইল, হাফ রাউন্ড ফাইল যদি আমরা ক্রস সেকশনাল দেখি, হাফ রাউন্ড ফাইলটা এরকম টাইপের, ঠিক আছে, এরকম টাইপের দেখতে হয় হাফ রাউন্ড ফাইল যদি আমরা সামনে থেকে ক্রস সেকশন, ঠিক আছে। দ্যাট ইজ এই দিকে একটা কার্ভ সারফেস আছে যেটা দিয়ে আমরা কার্ভ সারফেস ফাইল করতে পারি, আর এই দিকে হচ্ছে আমার প্লেন সারফেস, এইদিকে আছে হচ্ছে আমার প্লেন সারফেস, হ্যান্ডেল রয়েছে, ঠিক আছে, এটা হ্যান্ডেল রয়েছে, এদিকে হচ্ছে আমার একটা কার্ভ সারফেস, এটা হচ্ছে আমার একটা কার্ভ সারফেস, ঠিক আছে। আর এদিকে হচ্ছে আমার প্লেন সারফেস। আমার বোথ সাইডেই হচ্ছে কি কাটা আছে না ফাইল করা রয়েছে, আমার বোথ সাইডে কাট করা রয়েছে, বোথ সাইডেই আমার কাট করা রয়েছে। রাউন্ড ফাইলটা পুরোটাই গোল হয়, রাউন্ড ফাইলের ক্রস সেকশন এরকম হয়, রাউন্ড ফাইলের ক্রস সেকশন এরকম হয়, রাউন্ড ফাইলের ক্রস সেকশনটা এরকম টাইপ, ঠিক আছে। তো এটা পুরোটাই গোল হয়ে থাকে। তো এটার ক্ষেত্রে আমরা কি করে থাকি, কোনো হোল এনলার্জমেন্ট বা কোনো হোলের ফাইলিং এর জন্য ব্যবহার করি, কোনো হোলের ফাইলিং এর জন্য আমরা মেইনলি এই যে রাউন্ড ফাইল সেটা ব্যবহার করি, মেইনলি আমরা এই রাউন্ড ফাইলটা ব্যবহার করে থাকি কোনো হোল এনলার্জ, সেক্ষেত্রে আমরা এই
ফাইলটা ব্যবহার করব। নেক্সট হচ্ছে আমাদের কি আছে না স্কোয়ার ফাইল। স্কোয়ার ফাইলটা কিরকম দেখতে হয়ে থাকে, স্কোয়ার ফাইলটা পুরো এরকম স্কোয়ার শেপের, ঠিক আছে, পুরো এরকম স্কোয়ার শেপের হয়ে থাকে এবং এর চারটে সারফেসেই আমার হয় ডবল কাট বা সিঙ্গেল কাটে আমার কি আছে না ফাইল টিথ গুলো রয়েছে, ফাইল টিথ গুলো রয়েছে, ঠিক আছে। এবং এটা দিয়ে আমরা কি করে থাকি কোনো গ্রুভ ধরো আমার এরকম কোনো গ্রুভ আছে, কোনো এরকম স্কোয়ার গ্রুভ আছে, ঠিক আছে, বা কোনো স্কোয়ার হোল আছে, সেটার ফাইলিং এর ক্ষেত্রে ব্যবহার করা। ধরো এটা কোনো সারফেস রয়েছে, এর এই যে পোর্শনটা রয়েছে এটাতে আমাকে কি করতে হবে না ফাইলিং করতে, তখন আমরা কি করে থাকি এই স্কোয়ার শেপের যে ফাইলগুলো সেটা আমরা ব্যবহার করি। নেক্সট ট্রায়াঙ্গুলার শেপের ক্ষেত্রে এরকম ট্রায়াঙ্গুলার শেপের হয়ে থাকে, ঠিক আছে, এরকম ট্রায়াঙ্গেল শেপের, ঠিক আছে। এক্ষেত্রে 10 ডিগ্রির যদি বেশি কোণ হয়ে থাকে, 10 ডিগ্রির যদি বেশি কোণ হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কি করে থাকি এই ট্রায়াঙ্গুলার ফাইল ব্যবহার করি, ঠিক আছে। ব্যারেট ফাইল আমরা ইউজ করে থাকি সরু সরু স্থানে, মানে কোনো চাবি ঢোকার যে রাস্তা হয়ে থাকে সেখানে আমরা ব্যারেট ফাইল ইউজ করি, ঠিক আছে। নেক্সট হচ্ছে নিডল ফাইল একদম সূক্ষ্ম ফাইল হয়ে থাকে, একদম সূক্ষ্ম ফাইল হয়ে থাকে, সেটাতে আমরা নিডল ফাইল ব্যবহার করে থাকি। নিডল ফাইলগুলো অ্যাকচুয়ালি খুব ছোট সাইজের সূক্ষ্ম হয়ে থাকে, ঠিক আছে। আর হচ্ছে এই নাইফ এজ ফাইল, যেটা আমরা মোর দ্যান 10 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে ব্যবহার করি, মোর দ্যান 10 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা কি করে থাকি না এই নাইফ এজ ফাইল ব্যবহার করে থাকি। তো এই ফাইলগুলো সম্পর্কে একটু ডিটেলস গুলো একটু দেখে নেবে, একটু পড়ে নেবে, ঠিক আছে। আর এই ফাইলের কাট দু রকমের হয়ে থাকে, একটা সিঙ্গেল কাট, ডবল কাট, ঠিক আছে। আর ফাইলের ছবিও আছে আমাদের, ফাইলের বিভিন্ন পার্টস গুলো সম্পর্কে পড়তে হয়, ঠিক আছে। ফাইলের বিভিন্ন পার্টস থাকে, ঠিক আছে, ফাইলের বিভিন্ন পার্টস থাকে, ঠিক আছে। ফাইলের এরকম হয়ে থাকে ফাইল, ঠিক আছে। এখানে আমাদের কি হয়, এখানে আমরা হ্যান্ডেল লাগে, ঠিক আছে। এটাকে বলা হয়ে থাকে হ্যান্ডেল, বলা হয়ে থাকে এটাকে বলা হয়ে থাকে হ্যান্ডেল, এটাকে বলা হয়ে থাকে টং, ঠিক আছে, এটাকে বলা হয়ে থাকে টং, ঠিক আছে। এটাকে বলা হয়ে থাকে আমাদের পয়েন্ট, বলা হয়ে থাকে আমাদের ফেস, এটাকে যেটার উপরে আমাদের ইয়ে করা আছে সেটা বলা হয়ে থাকে আমাদের ফেস, ঠিক আছে, যেটার উপরে আমাদের কি না ফাইল কাটা আছে, উপরে আমাদের ফাইল কাটা আছে, ঠিক আছে, সেটাকে বলা হয়ে থাকে ফেস। তো এই সমস্ত জিনিসগুলো আমাদের একটু জেনে রাখতে লাগে। এর বিভিন্ন পার্টস এর নাম আছে, বিভিন্ন অংশের নাম আছে, যদি এখানে ছবিতে দেওয়া নেই, ঠিক আছে। তো এই যে ন্যারো গ্রুভ আর অ্যাঙ্গেল অ্যাবাভ 10 ডিগ্রি, এটা কাটার জন্য আমরা নাইফ এজ ফাইলটা ব্যবহার করি, আমরা নাইফ এজ ফাইলটা মেনলি ব্যবহার করে থাকি। নেক্সট, which of the following parts of a file is a part fitted to the tank for holding the file? আচ্ছা, এটাও আবার ফাইলের থেকেই এসছে, এই কোশ্চেনটা আবার আমাদের ফাইলের থেকেই এসছে, এর হোল্ডিং বা কাটিং ডিভাইস, কাটিং টুলের পার্ট, ঠিক আছে। বাট চ্যাপ্টারের মধ্যে এটা আমাদের মার্কিং টুলের চ্যাপ্টারটা, ফাইলটা, এটা ফাইলটাকে হোল্ড করার জন্য আমরা কোন পার্ট দিয়ে ফাইলটাকে হোল্ড করি, সেটা হচ্ছে হ্যান্ডেল দিয়ে আমরা ফাইলকে হোল্ড করি, হ্যান্ডেল দিয়ে আমরা কি করে থাকি ফাইলকে হোল্ড করে থাকি। আর এই হ্যান্ডেলটা ফিট হয় হচ্ছে ট্যাঙ্গের মধ্যে, যে আমি দেখালাম এখানে, ঠিক আছে। এই ট্যাঙ্গের মধ্যে হচ্ছে আমার হ্যান্ডেলটা ফিট হয়, ট্যাঙ্গের মধ্যে আমার কি হয়ে থাকে না হ্যান্ডেলটা ফিট হয়ে থাকে, ক্লিয়ার। এই যে এখানে আমাদের ছবি রয়েছে, এই যে এটা হচ্ছে ট্যাঙ্ক, এখানে হচ্ছে আমাদের হ্যান্ডেলটা ফিট হয়, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি বোথ সাইড ট্যাঙ্ক রয়েছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বোথ সাইড ট্যাঙ্ক রয়েছে, ঠিক আছে। আর এর মাথার পোর্শনটাকে হিল বলা হয়ে থাকে, এই ট্যাঙ্কের মাথার পোর্শনটাকে হিল বলা হয়, এটাকে বডি বলা হয়, ঠিক আছে, বডি বলা হয়। এর সাইডের পোর্শনটাকে এজ বলা হয়, এর যে সাইডের পোর্শনটা আছে, ধরো এটা আছে, এর যে সাইডটা আছে, এর সাইডের যে পোর্শন বলা হয়ে থাকে, এটাকে বলা হয়ে থাকে কি না এজ, দেখো এখানে সবকটা লিখে দেওয়া আছে। আর এগুলোকে পয়েন্ট বলা হয়, এটা টিপ, কিছুই না হ্যান্ডেল, এটা বোথ সাইড হ্যান্ডেল লাগানোর ব্যবস্থা আছে, ঠিক আছে, বোথ সাইড হ্যান্ডেলেরও হয়, ঠিক আছে। এবং দিয়ে ছবি দেখানো রয়েছে ফাইলের পার্টগুলো সম্পর্কে এখানে ছবি তোমাদের দেওয়া রয়েছে, একটু দেখে নেবে, দিয়ে এর পার্টগুলো তাদের আইডিয়া হবে, ক্লিয়ার। নেক্সট, ব্যাপারটা কি বলেছে, হোয়াট টাইপ অফ সারফেস ক্যান আর টেলিস্কোপিক গেজ মেজার, ঠিক আছে। টেলিস্কোপিক গেজ এটা আবার একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট, আবার আমাদের একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট,
টেলিস্কোপিক গেজ। টেলিস্কোপিক গেজ হচ্ছে আমাদের একটা প্রিসাইজ মেজারিং, সাইজ মেজারিং, সাইজ মেজারিং। এটা দিয়ে আমরা কি করে থাকি, কোনো রকম বোরের ডায়া মেজার করে, রকম বোর ডায়া, বোর ডায়া মেজার করে, বোর ডায়া মেজার করে। ঠিক আছে, যখন কোনো রকম সার্কুলার সেকশন আছে, কোনো রকম সার্কুলার সেকশন আছে, ঠিক আছে, অবভিয়াসলি ইন্টারনাল সার্কুলার সেকশন আমরা মেজার, কোনো রকম ইন্টারনাল সার্কুলার সেকশন আমরা মেজার করি। ঠিক আছে, এটার সাহায্যে আমরা কোনো রকম ইন্টারনাল সার্কুলার সেকশন, বোর ডায়া মানে এই যে ভেতরের যে ডায়া সেটাকে বোর ডায়া বলা হয়ে থাকে। তো ইন্টারনাল সার্কুলার অর ইরেগুলার, ইরেগুলার, ইরেগুলার সেকশন মেজার করতে। ঠিক আছে, সার্কুলার অর ইরেগুলার সেকশন, ইন্টারনাল সেকশন অবভিয়াসলি। ঠিক আছে, ইন্টারনাল সেকশনকে আমাদের কি বলা হয়ে থাকে, বোর বলা হয়, ইন্টারনাল সেকশন। এটা আমরা মেজার করতে পারি টেলিস্কোপিক গেজের সাহায্যে। ঠিক আছে, তো এক্সটার্নাল সিলিন্ড্রিক্যাল সারফেস আমরা মেজার করতে পারি না বোর গেজের সাহায্যে, হোল আমরা মেজার করি না। সার্কুলার বোর, হ্যাঁ সার্কুলার বোর মেজার করতে পারি, সার্কুলার আর ইরেগুলার বোর দুটোই মেজার করতে। ঠিক আছে, তো ডি হবে সঠিক। ঠিক আছে, সার্কুলার আর ইরেগুলার বোর আমরা দুটোই মেজার করি, সার্কুলার এবং ইরেগুলার বোর আমরা দুটোই মেজার করতে পারি। তো এটা হবে হচ্ছে আমাদের, ঠিক আছে, সার্কুলার আর ইরেগুলার বোর দুটোই মেজার করতে পারি, তো এটাই হবে হচ্ছে সঠিক উত্তর। চলো টেলিস্কোপিক গেজ সম্পর্কে আমরা একটু ডিটেলসে দেখে নিই। ঠিক আছে, টেলিস্কোপিক গেজটা হচ্ছে এরকম দেখতে হয়ে থাকে। ঠিক আছে, এটাকে বলা হয়ে থাকে হ্যান্ডেল। ঠিক আছে, এটা এখানে হচ্ছে আমাদের একটা লক স্ক্রু, লক স্ক্রু। ঠিক আছে, এটা হচ্ছে লক করার জন্য স্ক্রুটা। ঠিক আছে, এর মাথায় এই স্প্রিং লোডেড প্লাঞ্জার আছে, এই যে এটা এর মাথায় স্প্রিং আছে, এটাকে বলা হয়ে থাকে প্লাঞ্জার। ঠিক আছে, প্লাঞ্জার আছে, এর মাথায় প্লাঞ্জার আছে। ঠিক আছে, এই প্লাঞ্জার কি হয়ে থাকে না, এটাকে বলা হয়ে থাকে টেলিস্কোপিক আর্ম। এই প্লাঞ্জারটা টেলিস্কোপিক আর্মের মধ্যে ঢুকে যেতে পারে। ঠিক আছে, এবার আমরা কি করি, এটাকে আঙুল দিয়ে চেপে ধরি, এই দুটো পোর্শনকে আমরা আঙুল দিয়ে চেপে ধরে কি করি, ধরো কোনো একটা ইন্টারনাল কোনো একটা অবজেক্ট আছে, ঠিক আছে, কোনো আমার একটা হোল আছে, কোনো একটা হোলের মধ্যে আমরা এটাকে ঢুকিয়ে দিই, এরকম কন্ডিশনে আমরা এটাকে ঢুকিয়ে দিই, এরকম ভাবে আমরা এটাকে ঢুকিয়ে দিই। প্লাঞ্জার রয়েছে, একে চেপে আমরা ঢুকিয়ে দিই। ঠিক আছে, এর মাথায় আমাদের লক স্ক্রু আছে। ঠিক আছে, এই লক স্ক্রুকে প্রেস করে এখানের যে লক নাটটা আছে, এই যে লক পলটা আছে, এটা ফিক্স হয়ে যায়। তখন কি হয়, এই প্লাঞ্জারটা আর তুমি যদি এটাকে বাইরে বের করে নাও, অবভিয়াসলি এখান থেকে তো আমরা মেজারমেন্ট নিতে পারবো না, এটাকে আমাকে বাইরে বের করে নিতে হবে। বাইরে যখন আমি বের করে আনবো, এই মাথার যে লক নবটা আছে, লক নব বা লক স্ক্রু যেটা আছে, এটাকে যদি আমি প্রেস করে রাখি, এই যে ডাইমেনশনটা আছে এটাকে এক্সাক্ট মেনটেন করে রাখি, এই যে ডাইমেনশনটা আছে এই ডাইমেনশনটাকে এই এক্সাক্ট মেনটেন করে। ঠিক আছে, বাইরে বের করে নিয়ে আসা হলো, বের করে নিয়ে এসে আমরা এই যে মাইক্রোমিটারে তারপরে এটাকে বসিয়ে মেজার করি, মাইক্রোমিটারে তারপরে এটাকে বসিয়ে মেজার করি, দিয়ে মাইক্রোমিটার থেকে আমরা এর মেজারমেন্টটা নিতে পারি, মাইক্রোমিটার থেকে আমরা এর মেজারমেন্টটা নিতে পারি। ঠিক আছে, লক করা গেজের মাপ মাইক্রোমিটার দিয়ে পরিমাপ করে আমরা প্রাপ্ত ব্যাস নির্ণয় করি। ঠিক আছে, এটার সাহায্যে আমরা এই মেজারমেন্টটা করে থাকি, এটার সাহায্যে আমরা এইটা করে থাকি। ঠিক আছে, এটা কোথায় কোথায় ব্যবহার করা হয়ে থাকে, কোনো গভীর ছিদ্র রয়েছে, গভীর ছিদ্রের ভেতরের ব্যাস মেজার করতে পারি এভাবে। ঠিক আছে, কোনো একটা স্লট আছে, কোনো একটা স্লটের এই মেজারমেন্টটা আমরা করতে পারি, কোনো একটা স্লটের মেজারমেন্ট, বা আমার এই যে সিলিন্ডার বোর আছে, সিলিন্ডারের ভেতরের যে বোর ডায়া সেটাকে, সিলিন্ডারের ভেতরের যে বোর ডায়া সেটা আমরা ইজিলি মেজার করতে পারি। এটা কিসের সাহায্যে না, টেলিস্কোপিক গেজের সাহায্যে এটা করে থাকি আমরা মেনলি টেলিস্কোপিক। এটাও একটা ইম্পর্টেন্ট, একটা ইম্পর্টেন্ট টপিক আমাদের। ঠিক আছে, তো এটা দিয়ে আমরা ইরেগুলার রেগুলার সমস্ত কিছুই করতে পারি। ইরেগুলার রেগুলার ইন দ্য সেন্স, ধরো এটা হচ্ছে একটা সার্কুলার সেকশন যেটা রেগুলার, এবার এটাই যদি ইরেগুলার হয় সেটাও আমরা মাপতে পারি। এর ভেতরে বিভিন্ন সেকশনে ঘুরিয়ে 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 আমরা ডিফারেন্ট ডিফারেন্ট মেজারমেন্ট নিতে পারি। তো সেটা দিয়ে আমরা ইরেগুলার যে কোনো রকম ইন্টারনাল বোরের ডায়া আমরা ইজিলি মেজার করতে পারি। তো এটাই ছিল আজকে আমাদের ইম্পর্টেন্ট 10টা কোশ্চেন, যেটা আমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে। এভাবে আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আরো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আসবো এবং সেগুলো নিয়ে এভাবে আমরা ডিসকাশন করব। তোমরা এগুলোকেই ভালো করে পড়তে থাকো, দেখবে আমাদের যে আপকামিং এএলপির যে সিবিটি 2 পরীক্ষা রয়েছে সেটার জন্য আমাদের যথেষ্ট হেল্প হবে। এবং এটার বিষয়ে যদি তোমাদের কোনো সাজেশন থেকে থাকে অবশ্যই আমাকে জানাতে পারো ভিডিও কমেন্ট সেকশনে। ঠিক আছে, চলো আজকের পর্যন্ত ভিডিও এখানেই থাকলো, এবং অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে তোমাদের খুব সুবিধা হয়।